আসসালামু আলাইকুম সবাইকে ইএসপি ক্লাসে আবার একবার শুভেচ্ছা। আজকে আমরা যে বিষয় নিয়ে আলোচনা করব এটা হচ্ছে ট্রান্সফরমেশন অফ সেন্টেন্স, অর্থাৎ এই ট্রান্সফরমেশন অফ সেন্টেন্সের ভিতরে চেঞ্জিং সেন্টেন্স কিছু কিছু বইয়ের ভিতরে লেখা থাকে। তো এখানে বেসিক্যালি অনেক ধরনের ট্রান্সফরমেশন অফ সেন্টেন্স আছে। তার ভিতরে অ্যাসার্টিভ থেকে ইন্টারগেটিভ, ইন্টারগেটিভ থেকে নেগেটিভ, নেগেটিভ থেকে অপটেটিভ, মানে কনভার্ট অনেকগুলো সেন্টেন্স বা চেঞ্জিং সেন্টেন্স হয়। তো এটা বেসিক্যালি জেনারেল সিস্টেম আছে, আবার কিছু মানে ব্যতিক্রমী এক্সেপশনাল কিছু রুলস আছে যেগুলোর মাধ্যমে আমরা নেগেটিভ করি বা ইন্টারগেটিভ করি অথবা ইন্টারগেটিভ নেগেটিভ করি, এরকম কিছু ব্যতিক্রমী রুলস আছে। তো এটা সচরাচর যে কোনো ক্লাসের হবে, যে ষষ্ঠ শ্রেণীরও হতে পারে, তারপরে সপ্তম শ্রেণীরও হতে পারে, আবার অষ্টম শ্রেণীর রয়েছে, এইভাবে নবম শ্রেণীর, আবার দশম শ্রেণীর রয়েছে। তো মানে সব ক্লাসেরই এই চেঞ্জিং সেন্টেন্সটা অথবা ট্রান্সফরমেশন অফ সেন্টেন্স এই নিয়মটা রয়েছে। তো আমরা সচরাচর সেন্টেন্স চেঞ্জিংয়ের ক্ষেত্রে যে নিয়মগুলো, মানে সাধারণ নিয়মগুলো আমরা জানি, সেটা হচ্ছে কোনো সেন্টেন্সে যদি অক্সিলারি ভার্ব থাকে, অক্সিলারি ভার্বটা হচ্ছে কি, যে সাহায্যকারী জন্য যদি কোনো ক্রিয়া থাকে, সেক্ষেত্রে আমরা কিভাবে অ্যাফার্মেটিভ থেকে নেগেটিভ করব, অর্থাৎ পজিটিভ থেকে নেগেটিভ করব। এটা হচ্ছে সাধারণ কিছু রুলস। তো সাধারণ রুলসগুলো আমি একটু দেখিয়ে দিই। যেমন এখানে যদি আমি সাধারণভাবে বলি, যেমন আমি স্টুডেন্ট, এটা সংক্ষেপ না লিখে পুরো লিখি আমি, আমি স্টুডেন্ট। এই যে একটা সেন্টেন্স লিখলাম যে আম আ স্টুডেন্ট, এই সেন্টেন্সটা একটা সাধারণ একটা সেন্টেন্স। এই সেন্টেন্সটার ভিতরে আগে যদি নেগেটিভ করতে হয়, পাশে দিয়ে যদি লেখা থাকে যে এরকম, যদি তোমাদের পরীক্ষা যদি লেখা থাকে যে এই সেন্টেন্সটাকে নেগেটিভ করো, তো নেগেটিভ যদি করতে হয় তাহলে আমাকে আগে দেখতে হবে সাধারণ নিয়মে যে এই সেন্টেন্সটার ভিতরে বি ভার্ব কী আছে, অর্থাৎ অক্সিলারি ভার্ব কী আছে। তো অক্সিলারি ভার্ব এখানে আমরা দেখতে পাচ্ছি যে এমটা আছে। এরকম যদি কোনো অক্সিলারি ভার্ব যদি থাকে, কোনো সেন্টেন্সে যদি কোনো অক্সিলারি ভার্ব থাকে, সেটা এমও থাকতে পারে, ইজও থাকতে পারে, আরও থাকতে পারে, ওয়াজ, অয়ার, বি, বিন, বিং, এগুলো যে কোনো একটা অক্সিলারি ভার্ব থাকতে পারে। এছাড়াও আরও কিছু অক্সিলারি ভার্ব আছে, যেমন আমি তোমাদেরকে একটু দেখিয়ে দিচ্ছি। যেমন হ্যাভ, হ্যাজ, হ্যাড। মডেল অক্সিলারি ভার্বগুলোতে রয়েছে ক্যান, কুড, মে, মাইট, শেল, শুড, উইল, উড, মাস্ট, অট টু, নিড, ডেয়ার, ইউজ টু। এই যে মডেল অক্সিলারি ভার্বগুলো এবং হ্যাভ ভার্বগুলো, আবার বি ভার্বগুলো, আবার এছাড়াও তিনটা ব্যতিক্রমধর্মী আছে ডু ভার্ব। এই ডু ভার্বগুলো সহ, মানে যেই অক্সিলারি ভার্বই থাকুক না কেন, এগুলো সবগুলোকে একত্রে বলা হয় অক্সিলারি ভার্ব। আমরা উপর দিয়ে লিখে রাখছি। তো এই অক্সিলারি ভার্বগুলোকে বিভিন্ন ভাগে ভাগ করা হয়েছে। আমরা একটু আগে দেখলাম যে ডু ভার্ব আছে, বি ভার্ব আছে, হ্যাভ ভার্ব আছে, মডেল ভার্ব আছে। যেই ভার্বে থাকুক না কেন, ওই ভার্বের পরে একটা নট লাগিয়ে কি করব, আমরা নেগেটিভ করব। যেমন এই ভার্ব, বি ভার্বটা যেটা আছে এম, এই ভার্বটার পরে আমরা কি করব, যদি নেগেটিভ করতে হয় সেন্টেন্সটাকে, তাহলে লিখব কি, এই এম শব্দটাকে আমরা লিখব এম, অথবা এটাকে আবার অনেক সময় আরেন্টও লেখা হয়। তো এটা তুমি আবার এইভাবেও লিখতে পারবে, তুমি শর্টকাট ফর্মে ইউজ করতে পারবে, ঠিক আছে। আবার এইভাবে তুমি শর্টকাট ফর্ম লিখতে পারবে, এইভাবেও লিখতে পারবে। অর্থাৎ এই বি ভার্ব বা ডু ভার্ব বা হ্যাভ ভার্ব অথবা মডেল ভার্ব যেটাই থাকুক না কেন, এটার পরে আমরা অতিরিক্ত কি দিব, একটা
নট বসিয়ে দিব, তাহলে সেটা কি হয়ে যাবে, নেগেটিভ হয়ে যাবে। এটা হচ্ছে সাধারণ একটা নিয়ম। এটা হচ্ছে পজিটিভ থেকে অথবা অ্যাফার্মেটিভ থেকে নেগেটিভ করার প্রথম ধাপ, সাধারণ নিয়ম। যদি থাকে যে এরকম যদি কোনো সেন্টেন্স থাকে যে আই ক্যান ডু ইট, এরকম যদি কোনো সেন্টেন্স থাকে তখন কি করবে, আই ক্যান ডু ইট, আমি এটা করতে পারি। তখন আমাকে দেখতে হবে এই সেন্টেন্সটার ভিতরে কোনো অক্সিলারি ভার্ব আছে কিনা, সেটা যে ক্যাটাগরির অক্সিলারি ভার্ব হোক সমস্যা নেই। যেমন এখানে আছে ক্যান, তাহলে ক্যানের পরে কি দিয়ে দিব, একটু আগে বললাম সেটা হচ্ছে নট। তো কীভাবে হবে, আই ক্যান নট ডু ইট, এটা হচ্ছে নেগেটিভ সেন্টেন্স। আবার এটাকে তুমি কন্ট্রাকশন করতে পারবে। কন্ট্রাকশন বলতে আমি এটাকে শর্ট ফর্ম কথা বলছি, যেমন এইভাবে লিখতে পারবে, এইভাবে কান্ট, এইভাবে তুমি লিখতে পারবে। তো আমি আশা করি কি বোঝাতে চাচ্ছি বা কি এতক্ষণ পর্যন্ত কি বললাম সেটা তোমরা বুঝতে পেরেছ। এরপরেও যদি তোমরা কিছু না বুঝো অবশ্যই আমাকে কমেন্টসে বলবে, অথবা আমাদের সাথে ফেসবুক গ্রুপ কিংবা হোয়াটসঅ্যাপ গ্রুপের সাথে জয়েন হয়ে তোমরা কথা বলতে পারো। যেমন এখানে আছে ফেসবুক গ্রুপের নাম আছে, আবার হোয়াটসঅ্যাপে আছে, আবার এছাড়া আমাদের হোয়াটসঅ্যাপে রয়েছে, যেমন এই নামটাই হোয়াটসঅ্যাপ আমাদের, এটা ইউটিউবের নাম প্লাস পাশাপাশি হোয়াটসঅ্যাপের কি একই নাম, ইএসপি ক্লাসে হোয়াটসঅ্যাপ আছে। আমাদের এই ভিডিওর নিচে ডেসক্রিপশন বক্সে প্রত্যেকটা সোশ্যাল মিডিয়ার লিঙ্ক আছে, ওখানে তোমরা জয়েন হয়ে আমাদের সাথে যোগাযোগ করতে পারবে। আবার তোমরা যদি এই অ্যান্সার শিটটা বা পিডিএফ শিটটা যদি নিতে চাও সেটাও তোমরা বলতে পারবে। এছাড়াও কোনো সাবজেক্টের কোনো কিছু যদি দরকার হয় সেটাও শেয়ার করতে পারবে। এতক্ষণ আমরা অক্সিলারি ভার্বের সাধারণ নিয়মটা আলোচনা করেছি, এখন একটু ব্যতিক্রমটা দেখি। যেমন এখানে যদি এইরকম লিখে থাকে যে আই ইট রাইস, আই ইট রাইস, এই সেন্টেন্সটার ভিতর কোনো অক্সিলারি ভার্ব নেই। এখন কি করব, পাশে দিয়ে আমাদের পরীক্ষা লিখে আছে এটাকে নেগেটিভ করেন। এখন কিভাবে করব, এখন আমাদেরকে যে বিষয়টা মাথায় রাখতে হবে প্রথমে, যে এটা কোন টেন্সে আছে। এখন কোন টেন্সে সেটা তো আমার জানার চাইতে বেশি জরুরি। আমার প্রথম জানাটা হচ্ছে যে এই সেন্টেন্সটার ভিতরে যে ভার্বটা আছে সেটা কোন ফর্মে আছে, সেটা যদি আমি আইডেন্টিফাই করি তখন আমি বুঝতে পারবো যে এটা কোন টেন্সে আছে। তো এটা কিভাবে, তার জন্য আমাদেরকে অবশ্যই তোমাদের বইয়ের ইংরেজি সেকেন্ড পেপারের বইয়ে প্রত্যেকটা ক্লাসে স্ট্রং ভার্ব অ্যান্ড উইক ভার্ব কিছু রয়েছে, এগুলো আমাদেরকে জানতে হবে। যদি জানি এটা তিনটা ফর্ম হয়, যেমন এখানে ভার্বটা আমরা দিলাম কি ইট, তো এটা তিনটা ফর্ম কি, ইট, অ্যাট, ইটেন। ইট, অ্যাট, ইটেন, এটা হচ্ছে প্রেজেন্ট রূপ, এটা হচ্ছে ফার্স্ট রূপ, এটা হচ্ছে ফার্স্ট পার্টিসিপল রূপ। ঠিক আছে, ফার্স্ট পার্টিসিপল রূপ। তো এখানে তাহলে ইটটা হচ্ছে প্রেজেন্ট রূপ, অর্থাৎ প্রেজেন্ট রূপ বলতে এটা প্রেজেন্ট ইনডেফিনিটে পড়ে। আর যেটা ফার্স্ট আছে এটা হচ্ছে ফার্স্ট টেন্স, অর্থাৎ ফার্স্ট ইনডেফিনিটে পড়বে। আর এই যে ফার্স্ট পার্টিসিপল রূপ যেটা বললাম, এটাকে আমরা সবসময় সমস্ত পারফেক্ট আমরা ইউজ করি, অর্থাৎ প্রেজেন্ট পারফেক্ট, ফার্স্ট পারফেক্ট এবং ফিউচার পারফেক্ট। যত ধরনের পারফেক্ট রয়েছে তিনটে পারফেক্ট, একটা হচ্ছে প্রেজেন্ট পারফেক্ট, একটা হচ্ছে ফার্স্ট পারফেক্ট, আর একটা হচ্ছে ফিউচার পারফেক্ট। এই তিনটে পারফেক্টে মূলত ফার্স্ট পার্টিসিপাল ফর্মটা কি হয়, ব্যবহার করা হয়, যেটাকে আমরা V3ও বলে থাকি। আর এটা হচ্ছে V2, যেহেতু ফার্স্ট টেন্স সেই জন্য ভার্বের ফর্মটা হচ্ছে V2। অর্থাৎ এটা কি রকম V2, এটা মনে করো যে এটা হচ্ছে প্রথম রূপ, এই জন্য V1, এটা হচ্ছে দ্বিতীয় রূপ, এই জন্য V2, আর এটা হচ্ছে তৃতীয় সিরিয়ালে, এই জন্য V3। আর এটা এক একটা ভার, এই জন্য V, এটাও একটা ভার, এই জন্য V, এটাও এক একটা ভার, এটা
এই জন্য ভিটা ইউজ করা হয়। তো এই যে আমি প্রথম বললাম যে স্ট্রং ভার্ব অ্যান্ড উইক ভার্ব, এই স্ট্রং ভার্ব উইক ভার্বের ভিতর কোনো কোনো বইতে আবার লিখে আছে যে রেগুলার ভার্ব আবার ইরেগুলার ভার্ব, রেগুলার ভার্ব, অর্থাৎ স্ট্রং ভার্ব অ্যান্ড উইক ভার্ব যে কথা, রেগুলার ভার্ব অ্যান্ড ইরেগুলার ভার্বও একই কথা। আবার কিছু কিছু বইতে আছে যে কনজুগেশন অফ ভার্ব, অর্থাৎ যেটাই লিখি না কেন স্ট্রং ভার্ব উইক ভার্ব যেটাই লেখা আছে, কিংবা রেগুলার ভার্ব অ্যান্ড ইরেগুলার ভার্ব যেটা লেখা আছে, অথবা কনজুগেশন অফ ভার্ব যেটাই লিখে থাকুক না কেন, কথা একটা। তো এই অপশনগুলোর তিনটা ফর্ম সচরাচর হয়, ভার্বের সচরাচর তিনটা ফর্ম হয়, একটা হচ্ছে প্রেজেন্ট, একটা হচ্ছে ফার্স্ট, একটা হচ্ছে ফার্স্ট পার্টিসিপল। এখন এটা দেখে আমি আইডেন্টিফাই করতে হবে যে আমার এই সেন্টেন্সটার ভিতরে কোন টেন্স রয়েছে, কোনটা। এই যে একটু আগে লিখলাম আমি যে আই ইট রাইস, এই সেন্টেন্সটার পাশে দিয়ে লেখা আছে আমাদেরকে নেগেটিভ করার জন্য পরীক্ষা। এখন কিভাবে করবে? এটার ভিতর কোনো অক্সিলারি ভার্ব নেই কোনো ডু ভার্ব, নেই কোনো বি ভার্ব, নেই কোনো মডাল ভার্ব, নেই কোনো হ্যাভ ভার্ব, যেটা আমরা একটু আগে দেখেছি যে অক্সিলারি ভার্ব বিভিন্ন ধরনের হয়। এই দেখো, এটা তোমাদেরকে দেখালাম যে ডু ভার্ব, বি ভার্ব, আবার হ্যাভ ভার্ব, আবার মডাল ভার্ব। এই ভার্বগুলোর ভিতরে কোনো একটা ভার্ব কি এই সেন্টেন্সে আছে? নেই। যদি না থাকে তাহলে আমরা এটা কীভাবে নেগেটিভ করব? তো এই জন্য বলেছি যে আমাদের ভার্বের রূপটা দেখতে হবে। এখানে যে ভার্বটা ব্যবহার করা হয়েছে, আমরা যদি স্ট্রং ভার্ব অ্যান্ড উইক ভার্বের সম্পর্কে যদি ধারণা রাখি, বা রেগুলার ভার্ব ইরেগুলার ভার্ব যদি আমাদের পড়া থাকে, তাহলে আমরা ভার্ব দেখে বলতে পারবো এটা কোন টেন্সে রয়েছে। ঠিক আছে? তো এই জন্য তোমরা অবশ্যই স্ট্রং ভার্ব অ্যান্ড উইক ভার্ব এগুলো কী করবে? মুখস্থ করে ফেলবে। এগুলোর কোনো অপশান নেই, এগুলো শর্টকাটের কোনো অপশান নেই, এগুলো পুরোটাই কী করতে হবে? কমিটি করতে হবে, অর্থাৎ তোমার ঠোঁটস্থ মুখস্থ করে ফেলতে হবে। এগুলো যত করবে তত তোমার শব্দভাণ্ডার বাড়বে। এখন এরকম যদি কোনো সেন্টেন্স আসে, তখন আমাদেরকে এই ভার্ব দিয়ে আইডেন্টিফাই করতে হবে এটা কোন টেন্স। যেহেতু এটা প্রেজেন্ট রূপ, তাহলে এটা প্রেজেন্ট ইনডেফিনিট টেন্স। তো এটা প্রেজেন্ট ইনডেফিনিট টেন্স যদি হয়, তাহলে আমাদেরকে নেগেটিভ করার জন্য অথবা ইন্টারগেটিভ করার জন্য তিনটা ওয়ার্ড রয়েছে ডু ভার্ব, তিনটা ওয়ার্ড রয়েছে ডু ভার্ব আমরা যেটাকে বলি। এই যে ডু ভার্ব, এইটা ডু ভার্ব রয়েছে। এই তিনটার ভিতরে আমরা যে কোনো একটা ইউজ করে আমরা এটাকে নেগেটিভ করতে হবে, যেটা আমরা সহযোগী ভার্ব হিসাবে আমরা ব্যবহার করব। এখানে এটা হচ্ছে প্রেজেন্ট রূপ, এটা হচ্ছে ফার্স্ট রূপ, আর এটা হচ্ছে প্রেজেন্ট রূপ। অর্থাৎ এটা ব্যবহার হয় সাবজেক্টটা যদি থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হয়, তখন ভার্বের সাথে এস বাই ইএস থাকে, আর সেক্ষেত্রে এটা নেগেটিভ করার জন্য, আচ্ছা এটা দিয়ে আমি একটা দেখাবো, তখন এটা নিয়ে আলোচনা করা হবে। তো এখন প্রথম যেহেতু আমাদের প্রেজেন্ট রূপ রয়েছে, এটা একটা মানে সাহায্যকারী ভার্ব হিসাবে আমি এটা কী করব? ব্যবহার করব প্রেজেন্ট ইনডেফিনিটের জন্য। ডাসটা নয়, কেন ডাসটা নয় সেটা নিয়ে আমি একটু আলোচনা করব। যেমন এখানে যদি আমি এটা নেগেটিভ করি, তাহলে কি করতে হবে? আই, সংক্ষেপে যদি কন্ট্রাক্টটা যদি দিই যে ডু নট, আর এটাকে সংক্ষেপ করলে ডোন্ট। ঠিক আছে? এই ডোন্ট এভাবে যদি আমরা দিই, সরি এখানে হবে একটা ডোন্ট, আর এখানে হচ্ছে ইট রাইস, এটা নেগেটিভ হয়ে গেছে। আই ডোন্ট ইট রাইস বা আই ডু নট ইট রাইস, এটা হচ্ছে ফুল ফর্ম, এটা হচ্ছে শর্ট ফর্ম। আই ডু নট ইট রাইস অথবা আই ডোন্ট ইট রাইস, এটা নেগেটিভ হয়ে গেল। এখন প্রশ্ন হচ্ছে এখানে আমি ডাসটা কেন ব্যবহার করতে পারবো না? ডিডটা বুঝলাম যে এটা ফার্স্ট টেন্সের জন্য, এই যে ডিড, এটা ফার্স্ট টেন্সের জন্য, এটা প্রেজেন্ট টেন্স, আবার ডুটাও কি প্রেজেন্ট টেন্স। এখন এই ডুটা কখন? যখন
আমি একটু আগে যেটা ডু দিয়ে করলাম নেগেটিভ, এই সাবজেক্টটা যখন ফার্স্ট পারসন বা সেকেন্ড পারসন হবে তখন আমি ডুটা ইউজ করব কি হিসাবে, সহযোগী বা সাহায্যকারী ভার্ব হিসেবে। আর যখন সাবজেক্টটা যখন থার্ড পারসন হবে, যেমন হি, তখন হবে ইটস রাইস, এইভাবে লেখা থাকবে হি ইটস রাইস। এখানে আমরা অতিরিক্ত একটা এস দেখতে পাচ্ছি। তা আমাদের রুলসে কি বলা আছে যে সাবজেক্ট যদি থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হয় তাহলে ভার্বের সাথে এস বা ইএস কি হবে, এস অথবা ইএস যোগ থাকবে। তো তার ভিতরে এসটা আমরা দেখতে পাচ্ছি যোগ রয়েছে, ঠিক আছে, কিসের সাথে, ভার্বের সাথে। এখন প্রশ্ন হতে পারে তাহলে এটা কি ধরনের ভার, এটা হচ্ছে প্রিন্সিপাল ভার অথবা মেন ভার, যে যেভাবে বলুক না কেন এটা হচ্ছে প্রিন্সিপাল ভার অথবা মেন ভার। অনেকে আবার ডাইনামিক ভার বলে, অনেকে লেক্সিক্যাল ভার বলে, অনেকে অ্যাকশন ভার বলে, যে যেটাই বলুন না কথা একটা। এই ভার্বের অনেকগুলো কি আছে, নাম রয়েছে। তো এটা আমরা এটা বিশদ আলোচনা, আমার ওইটা যদি আলোচনা করতে যায় তাহলে আজকে আর এই সম্পর্কে বলা লাগবে না। তো সেই জন্য শর্টকাটে আমি বলে দিচ্ছি যেটা তোমাদের বেশি দরকার জানাটা। যেমন সাবজেক্টটা এটা থার্ড পারসন, সে, বাংলাটা কি সে। এখন সে কতজন, প্রশ্ন আসতে পারে কতজন, একজন। সে বলতে কতজনকে বোঝায়, একজন। তো সে যদি একজন হয় এই জন্য বলা হচ্ছে যে থার্ড পারসন মানে তৃতীয় ব্যক্তি, তারপর সিঙ্গুলার নাম্বার, থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, সিঙ্গুলার মানে সে একজন, একাধিক না, একজন ব্যক্তি। এইরকম যদি হয় তাহলে এই সাবজেক্টের পরে যে ভার্বটা থাকবে ওই ভার্বটার সাথে এস বা ইএস যুক্ত থাকবে। তেমনিভাবে আমরা দেখতে পাচ্ছি যে এসটা দেখা যাচ্ছে। তো এসটা যেহেতু দেখা যাচ্ছে তাহলে আমাদেরকে ধরে নিতে হবে যে এটা একটা প্রেজেন্ট ইনডেফিনিট টেন্স। তো প্রেজেন্ট ইনডেফিনিট টেন্স যদি হয়, তো এটা যদি প্রেজেন্ট ইনডেফিনিট টেন্স হয় তাহলে এটার সাথে আমার একটা কি দরকার, সহযোগী অর্থাৎ সাহায্যকারী ভার্ব দরকার। তো সাহায্যকারী ভার্ব কোনটা নিয়ে আসবো, আমাদের কাছে তিনটা আছে যেটাকে আমরা ডু ভার্ব বলি। যেমন একটা হচ্ছে ডু, একটা হচ্ছে ডাস, একটা হচ্ছে ডিড। তার ভিতরে আমাদেরকে অবশ্যই ডাসটা নিয়ে আসতে হবে। এটা কনফার্ম কোনো দিকে কোনো কিছু চিন্তা না করে একদম ডিরেক্টলি এটা কি করবে, আইডেন্টিফাই করবে। এটাই তুমি ব্যবহার করবে কিসের জন্য, প্রশ্নবোধক করার জন্য হোক অথবা নেগেটিভ করার জন্য হোক। এখন প্রশ্নবোধক কিভাবে অথবা নেগেটিভ কিভাবে আমি এটা একটু দেখিয়ে দিই। যেহেতু আমাদের আজকে নেগেটিভ অপশনটা আমরা দেখাচ্ছি সেই জন্য নেগেটিভটা করে দেখাচ্ছি। যেমন হি ডাজ নট, আর এখানে মূল ভার্বটা কি, ইট রাইস। এখানে অনেকে আবার প্রশ্ন করে যে এখানে ডাজ নট তো আমি নিয়ে আসলাম, ভালো কথা, মানে ডাজটার সহযোগী ভার্ব হিসাবে নিয়ে আসলাম, নেগেটিভে করলাম। হি ডাজ নট অথবা হি ডাজেন্ট এটা আমরা লিখলাম, কিন্তু এই যে ভার্বের সাথে এস বা ইএসটা রয়েছে তাহলে এটা কোথায় গেল? এই যে আপনি এখানে আবার কি বসালেন, ইট বসালেন, এখানে এসটা কোথায় গেল? কারণ এস এর কাজটা এখানে হয়ে গেছে, এস এর কাজটা এখানে হয়ে গেছে। এখানে যদি ইএসও থাকতো তবুও একই কাজ হতো। আমি এখানে সরাসরি মূল ভার্বটাই কি করে দিতাম, বসিয়ে দিতাম। তো তাহলে নেগেটিভ কিভাবে হয় থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হলে, বা কোন অক্সিলারি ভার্বটা ব্যবহার করতে হয় সহযোগী ভার্বটা মূল ভার্বের সাথে, সেটা আমরা জানলাম। আর যদি সাবজেক্ট যদি ফার্স্ট পারসন হয় অথবা সেকেন্ড পারসন হয়, যেমন এখানে দিলাম আমি আই, যদি আমি এখানে ইউ দিই তাহলে সমস্যা নেই, যে ইউ ইট রাইস। তো এটাকে নেগেটিভ করতে হলেও একই সিস্টেম, ডুটা নিয়ে আসতে হবে। যেমন আই ডু নট ইট রাইস অথবা আই ডোন্ট ইট রাইস। তো ইউ ডু নট ইট রাইস অথবা ইউ ডোন্ট ইট রাইস, এটাকে মানে একটু ব্যতিক্রমধর্মী কি হলো, নেগেটিভ হলো। অর্থাৎ যেখানে কোনো অক্সিলারি ভার্ব থাকবে না কিন্তু আমাকে নেগেটিভ করতে হবে। তো কার সহযোগিতা নিব? যদি প্রেজেন্ট টেন্স হয় তখন ডু অথবা ডাসের সহযোগিতা নিব। এখন প্রশ্ন আসতে পারে যদি ফার্স্ট টেন্স হয়, তার ভিতর একটা উদাহরণ দিয়ে আমি দেখিয়ে দিচ্ছি। যেমন একই সেন্টেন্সটা দিয়ে আমি বুঝিয়ে দিচ্ছি। এখানে লিখলাম যে ইউ আচ্ছা, এটা না লিখে এটা লিখি,
ate rice. You ate rice. এখন প্রশ্ন আসতে পারে আমাদের পরীক্ষাতে লেখা আছে যে এটাকে নেগেটিভ করেন, তাহলে এটা নেগেটিভ কীভাবে করব? এই ফর্মটার অর্থাৎ এই সেন্টেন্সটার ভিতরে মূল ভার্বটা কি? অ্যাট। এটা হচ্ছে V2। কীভাবে বুঝলাম? ওই যে তোমাদের বইতে আছে স্ট্রং ভার্ব উইক ভার্বের ওখানে কি আছে আমি একটু আগেও এখানে লিখে দেখিয়ে দিলাম। কোন জায়গায় লিখে দেখিয়ে দিলাম? এই যে এখানে তোমরা দেখতে পাচ্ছ অলরেডি যে এটা হচ্ছে V1 ইট, আর এটা হচ্ছে V2 অর্থাৎ ফার্স্ট, এটা হচ্ছে ফার্স্ট ইনডিফিনিট অ্যাট। তো তাহলে এখানে যে সেন্টেন্সটা লিখলাম যে ইউ অ্যাট রাইস, ইউ অ্যাট রাইস, তাহলে এটা ফার্স্ট ইনডিফিনিট টেন্স V2। তো যদি ফার্স্ট ইনডিফিনিট টেন্স হয় তাহলে যেহেতু এই সেন্টেন্সটার ভিতরে কোনো অক্সিলিয়ারি ভার্ব নাই, তাহলে অতিরিক্ত একটা অক্সিলিয়ারি ভার্ব নিয়ে আসে, তাহলে এটাকে নেগেটিভ করতে হবে। তো নেগেটিভ করতে হলে তাহলে আমাকে জানতে হবে এটা কোন টেন্সে আছে ভার্বটা, ফার্স্ট ইনডিফিনিট অর্থাৎ V2। তো ফার্স্ট ইনডিফিনিটে যদি নেগেটিভ করি তাহলে ফার্স্ট ইনডিফিনিট অক্সিলিয়ারি ভার্ব কি? এটা হচ্ছে ডিড। কোনটা? এই যে ডিড। তাহলে এই ডিডটা আমি কি করব? ডুটা যেমন করলাম প্রেজেন্ট টেন্সে, তাহলে এটাও কি করব? আমি নিয়ে এসে নেগেটিভ করে দিব। যেমন ই ডিড নট বা ইউ ডিডেন্ট অ্যাট রাইস। এখন দেখো ইউ ডিডেন্ট অ্যাট রাইস অথবা ইউ ডিড নট অ্যাট রাইস। এখন এখানে একটু কনফিউশন লাগছে অনেকের কাছে যে ভার্বটা তো আপনার ভুল হয়েছে, মানে আমার ভুল হয়েছে। অনেকে আমি যখন স্কুলে ক্লাসে যখন আলোচনা করি তখনও অনেকে মানে স্টুডেন্ট থেকে এই ফিডব্যাকটা আসছে, প্র্যাকটিক্যাল আমি দেখেছি বিদে তোমাদের সাথে কথাটা শেয়ার করলাম যে এখানে লেখা আছে অ্যাট, কিন্তু আপনি লিখছেন কি ইট, কিন্তু তার আগে আবার ডিডেন্ট শব্দটা ব্যবহার করেছি, অর্থাৎ ফার্স্ট টেন্স হিসাবে ডিডেন্ট শব্দটা নিয়ে এসেছি, অর্থাৎ অক্সিলিয়ারি ভার্বটা নিয়ে এসেছি সহযোগী ভার্ব হিসাবে। কার ভার্ব? এই অ্যাটের সহযোগী হিসাবে আসছে কি ডিডেন্ট, যেহেতু ফার্স্ট টেন্স। এখন যখন উত্তর আমি লিখলাম যে ইউ ডিডেন্ট ইট রাইস, এই ইউ ডিডেন্ট ইট রাইসের ভিতরে এটা আবার কেন প্রেজেন্ট ফর্ম হলো? এটা প্রেজেন্ট ফর্ম হয়ে গেল না? আমরা একটু আগে এখানে যেটা করলাম এই যে এখানে এটা প্রেজেন্ট ফর্ম হয়ে গেল না, কারণ এটা তো ফার্স্ট টেন্স। তো ফার্স্ট টেন্সে আমি যখন নেগেটিভ করব আবার মূল ভার্বটা কেন প্রেজেন্ট ফর্ম হয়ে যাবে? হ্যাঁ, এটাই হচ্ছে আমাদের রুলের নিয়ম। কারণ তুমি যখন কোনো ফার্স্ট টেন্সের কোনো ভার্বকে অর্থাৎ এই মূল ভার্বটাকে প্রিন্সিপাল ভার্বটাকে যখন তুমি নেগেটিভ করবে তখন এটার যে একটা গ্রহণযোগ্যতা, এটার যে একটা দাম, এটার যে একটা ওজন, মানে অর্থের দিক দিয়ে তার যে একটা ওজন, এই ওজনটা সম্পূর্ণ চলে যাবে তার প্রথম রূপ যেটা থাকবে। প্রথম রূপ বলতে এখানে যদি আমি এখানে একটা ভার্ব ইট আবার এখানে একটা ভার্ব ডিড, দুটো ভার্বের ভিতরে প্রথম ভার্ব যেটা থাকবে তার প্রাধান্যটা কি হবে? বেশি হবে। মানে প্রথমে যে থাকবে তার প্রাধান্যটা কি হবে? বেশি হবে, অর্থাৎ তার সমস্ত মানে অর্থের যে ব্যাপারটা এটা সম্পূর্ণ চলে আসবে কার উপরে? প্রথম ভার্বের উপরে। তো প্রথম ভার্বটা কি? ডিড, এর উপরে চলে আসছে। আর প্রথম ভার্বটা কি দিলাম? ফার্স্ট রূপ দিলাম, এটা কোনো প্রেজেন্ট রূপ দিলাম না। কি জন্য? কারণ আমাদের প্রথম সিঙ্গেল লাইনটার ভিতরে প্রথম একটা যখন ভার্ব ছিল অ্যাট, এই অ্যাটের তখন একটাই রূপ ছিল যার আশেপাশে কোনো ভার্ব নেই। এখন দ্বিতীয় সেন্টেন্সে যখন আমি উত্তর করলাম তখন এখানে দুটো ভার্ব দেখা যাচ্ছে, একটা হচ্ছে সাহায্যকারী ভার্ব আর একটা হচ্ছে মূল ভার্ব। তো সাহায্যকারী ভার্ব মূল ভার্ব যেটা থাকুক না কেন, দুটো ভার্ব যখন পাশাপাশি একত্রে বসছে তার ভিতরে প্রথম যে ভার্বটা থাকবে দ্বিতীয় ভার্বের সমস্ত ক্ষমতা প্রথম ভার্বের কাছে চলে যাবে, অর্থের দিক দিয়েও চলে যাবে, গঠনগত দিক দিয়েও চলে যাবে। সেজন্য দ্বিতীয় ভার্বটা প্রেজেন্ট ফর্ম হয়ে যাবে, যদি ফার্স্ট ফর্ম থাকে সেটা প্রেজেন্ট ফর্ম হয়ে যাবে। এটা হচ্ছে আমাদের রুলের এক নম্বর কথা। এই জিনিসটা তোমাদেরকে মনে রাখতে হবে, সেটা ইন্টারেটিভ সেন্টেন্সে হোক অথবা নেগেটিভ সেন্টেন্সে হোক। আশা করি বিষয়টা
বুঝাতে পারছি। এটা হচ্ছে সাধারণ মানে সাধারণ নিয়মগুলো, অর্থাৎ কিভাবে অ্যাফার্মেটিভ থেকে নেগেটিভ করব, এটা হচ্ছে সাধারণ নিয়ম। তো ব্যতিক্রম কিছু দেখালাম, মানে যখন কোনো অক্সিলিয়ারি ভার্ব থাকবে সেটা কিভাবে নেগেটিভ করতে হবে, আবার অক্সিলিয়ারি ভার্ব থাকবে না তখন কিভাবে নেগেটিভ করতে হবে, প্রেজেন্ট টেন্স হোক অথবা ফাস্ট টেন্স হোক, এটা কিভাবে করব। তো আশা করি তোমরা বুঝতে পেরেছ। এইভাবে পরীক্ষা যদি আসে অ্যাফার্মেটিভ থেকে নেগেটিভ, নেগেটিভ থেকে অ্যাফার্মেটিভ, মনে করো যে এই সেন্টেন্সটার পাশে আছে কি অ্যাফার্মেটিভ আছে, অ্যাফার্মেটিভ আমাদের করার জন্য বলছে, এটা নেগেটিভে আছে, তো ইউ ডিডেন্ট ইট রাইস, এই সেন্টেন্সটা আছে নেগেটিভে, আমাদেরকে বললো এটা অ্যাফার্মেটিভ করার জন্য, অর্থাৎ হাতে করার জন্য, নাতে আছে হাতে করার জন্য বললো। তো সেমভাবে আমি এটা করে দিব, ইউ এট রাইস, মানে সিম্পল, যে পথে তুমি যাবে আবার সেই পথে ব্যাক করবে, এটা হচ্ছে অ্যাফার্মেটিভ নেগেটিভের সিস্টেম। তা আশা করি আমরা এটা বুঝে গেছি। এখন ভিডিওটা তবুও, অর্থাৎ আমাদের আজকের ক্লাসটা একটু তোমরা ফস করে দেখবে, একটা না, যদি তোমাদের কাছে বোরিং লাগে একটু ফস করে দেখবে, একটু বড় হয়ে যাচ্ছে। তো এখানে আরেকটা ব্যতিক্রম যদি দেখবো, সম্পূর্ণ ব্যতিক্রম নেগেটিভের সিস্টেমে, যেমন ট্রান্সফরমেশন অফ সেন্টেন্স বা চেঞ্জিং সেন্টেন্স যেটাই বলি না কেন, অ্যাফার্মেটিভ থেকে নেগেটিভ করার ব্যতিক্রমী কিছু রুলস। যেমন আমি শর্টকাটে দেখিয়ে দিচ্ছি, তোমরা তোমাদের বইতে রুলগুলো আছে তোমরা দেখে নিবে। কোনো সেন্টেন্সে যদি অনলি অথবা অ্যালোন থাকে, আমি আবারও বলছি, কোনো সেন্টেন্সে যদি অনলি অথবা অ্যালোন থাকে, আর ওই অনলি অথবা অ্যালোন দিয়ে যদি কোনো ব্যক্তি বোঝায়, কি বোঝায়, কোনো ব্যক্তির ক্ষেত্রে যদি অনলি অথবা অ্যালোন ব্যবহার করা হয় তখন তার পরিবর্তে নান ভার্ব বসাবো। আর যদি অনলি অথবা অ্যালোন দিয়ে যদি কোনো বস্তু বোঝায় তখন অনলি অথবা অ্যালোনের পরিবর্তে নাথিং ভার্ব বসাবো। আর যদি ব্যক্তিও বোঝালো না অথবা বস্তুও বোঝালো না, শুধুমাত্র সংখ্যা বোঝালো, তখন আমরা নট মোর দ্যান কথাটা বসাবো। কিসের পরিবর্তে? অনলি অথবা অ্যালোনের পরিবর্তে। প্র্যাকটিক্যালি এখন আমরা সেন্টেন্সে দেখি, যেমন অনলি হি ক্যান সিং, অনলি হি ক্যান সিং, শুধু সে কি করতে পারে, গান গাইতে পারে। এখন এখানে অনলি শব্দটা আছে কিনা? আছে। তাহলে এটা দিয়ে কি বোঝাচ্ছে? এটা কি ব্যক্তিকে বোঝাচ্ছে, না কোনো সংখ্যা বোঝাচ্ছে, না কোনো বস্তু বোঝাচ্ছে? আমি যদি ভার্বকে জিজ্ঞেস করি কে গান গাইতে পারে, উত্তরে কি আসবে? সে, তার মানে ব্যক্তিকে বোঝাচ্ছে। তো তাহলে উত্তরটা এখানে কীভাবে হবে? আমি বলে দিয়েছি যে ব্যক্তির ক্ষেত্রে হলে নান ভার্ব, তাহলে অন্যের পরিবর্তে কী বসাবো? নান ভার্ব। বাকিটা যেভাবে আছে সেভাবে দেখে দেখে বসিয়ে দিব। ওকে, এখন অর্থটা কি হলো? সে ছাড়া আর কেউ গান গাইতে পারে না, সে ছাড়া আর কেউ গান গাইতে পারে না। এরপরে আসো বস্তুর ক্ষেত্রে দেখিয়ে দিচ্ছি, যেমন অনলি দ্য ক্যাপ্টেন নিউ দ্য প্ল্যান, অনলি দ্য ক্যাপ্টেন নিউ দ্য প্ল্যান। এখানে যদি জিজ্ঞেস করা হয়, এখানে যদি জিজ্ঞেস করা হয় যে ক্যাপ্টেন মানে পরিকল্পনা শুধু কে জানতো? ক্যাপ্টেনই জানতো। পরিকল্পনাটা কে জানতো? শুধু ক্যাপ্টেনে জানতো। তো এখানে ব্যক্তিকে যদি জিজ্ঞেস করা হয় কে এখানে, তাহলে ক্যাপ্টেন, ক্যাপ্টেনটা একটা ব্যক্তি, তার মানে এখানেও বস্তু না, এখানেও কি ব্যক্তি। তাহলে অনলি দিয়ে ইন্ডিকেট করা হচ্ছে কাকে? ব্যক্তিকে। তো এই জন্য ব্যক্তির পরিবর্তে কি বসালাম? নান ভার্ব। ক্লিয়ার? তাহলে প্রথম 1, 2 একই সিস্টেম ব্যক্তির ক্ষেত্রে। এরপরে আসি 3 নম্বরে। 3 নম্বরে কি বলা হচ্ছে? হি ইটস অনলি রাইস, হি ইটস অনলি রাইস। এখানে দেখো, এখানে যদি জিজ্ঞেস করা হয় ভার্বকে, ভার্বকে ইটস যদি জিজ্ঞেস করা হয় সে কি খায়, সে কি খায়, উত্তর কি আসে? ভাত। সে শুধু কি খায়, উত্তর কি আসে? ভাত। তো ভাতটা কি, কি ব্যক্তি না বস্তু? অবশ্য বস্তু। তো বস্তু হলে কি বললাম? নাথিং ভার্ব। ক্লিয়ার? তাহলে এটা বস্তুর ক্ষেত্রে আমরা প্র্যাকটিক্যালের প্রমাণ পেলাম। এরপরে আসো, এবার আসি সংখ্যার ক্ষেত্রে, যেমন হি ইজ অনলি 10, হি ইজ অনলি 10 মানে সে হচ্ছে কি 10 নম্বর।
10 নম্বর বলতে মানে তার বয়সটা বোঝাচ্ছে, সে 10 বছর বয়সী। হি ইজ অনলি 10 মানে তার বয়স শুধু কত, 10 বছর, সে 10 নম্বর। এখানে আমরা সংখ্যার ক্ষেত্রে কি বসা বলছি, নট মোর দেন। এই অংশটা আমরা বলছি যে সংখ্যা যদি বোঝায় তাহলে সংখ্যার ক্ষেত্রে নট মোর দেন কথাটা আমরা ইউজ করব। তাহলে হি ইজ নট মোর দেন 10, অর্থাৎ এটা বসেছে কিসের ক্ষেত্রে, অনলি এর ক্ষেত্রে। তো এখন অর্থটা কি হলো, তার বয়স 10 বছরের বেশি নয়, অর্থাৎ হি ইজ নট মোর দেন, তার বয়স 10 বছরের বেশি নয়। তাহলে এখানে কি বোঝাচ্ছে, সংখ্যা বোঝাচ্ছে। তা আশা করি আমরা বুঝতে পেরেছি কিভাবে নেগেটিভ করতে হবে। এরপরে 2 নম্বর রুল। 2 নম্বর রুলে কি বলা হচ্ছে, এখানে বলা হচ্ছে কোনো সেন্টেন্সে অর্থাৎ অ্যাফার্মেটিভ সেন্টেন্সে যদি মাস্ট থাকে, কোনো সেন্টেন্সে যদি মাস্ট থাকে, এই মাস্ট যুক্ত কোনো সেন্টেন্সে যদি নেগেটিভ করতে হয় তাহলে মাস্টের পরিবর্তে কি বসাবো, ক্যান নট বাট বসাবো। ক্যান নট বাট অথবা ক্যান নট হেল্প, এই দুটোর ভিতরে যে কোনো একটা বসাবো। আর যদি ক্যান নট বাট যখন বসাবো আর ক্যান নট হেল্প যখন বসাবো, তার ভিতরে দুটো কারণ আছে, আগে আমরা প্র্যাকটিক্যালি দেখিয়ে দিই। আর পরবর্তীতে অর্থাৎ এখানে ক্যান নট বাট যখন বসাবো তখন ক্যান নট বাট বসালে, এই যে এই ক্যান নট বাট যখন বসাবো আমরা, এই ক্যান নট বাটের পরে যে ভার্বটা থাকবে, যে মূল ভার্বটা থাকবে, এই ভার্বটার সাথে কোনো কিছু কি হবে না, যোগ হবে না। আর যখন ক্যান নট হেল্প যখন বসাবো তখন ক্যান নট হেল্পের পরে যে ভার্বটা থাকবে ওই ভার্বের সাথে কি বসাবো, আইএনজি যোগ করে দিব। এখন আসা প্র্যাকটিক্যাল দেখি আমরা। যেমন প্রথম সেন্টেন্সটা, ইউ মাস্ট ফিনিশ দ্য টাস্ক। ইউ মাস্ট ফিনিশ দ্য টাস্ক, এখানে অনেকে এটাকে টাস্ক উচ্চারণ করে, সমস্যা নয়, তুমি টাস্ক উচ্চারণ করতে পারবে অথবা টাস্ক উচ্চারণ করতে পারবে, যে কোনো একটা উচ্চারণ করলেই হবে। এখানে আছে ইউ মাস্ট ফিনিশ দ্য টাস্ক অথবা টাস্ক, উত্তর কি বসালাম, যে মাস্ট যদি থাকে তাহলে ক্যান নট বাট অথবা ক্যান নট হেল্প। যদি আমি ক্যান নট বাট বসিয়ে দিই তাহলে পরবর্তীতে যে ভার্বটা আছে সেটার সাথে কি হবে না, কোনো আইএনজি যোগ করা লাগবে না যদি বাটটা বসাই। তো এখন ইউ ক্যান নট বাট ফিনিশ দ্য ওয়ার্ক অথবা টাস্ক, যে তুমি কাজটা শেষ না করে পারবে না, তুমি কাজটা শেষ না করেই কি করবে না, পারবে না। অবশ্যই তোমাকে কি করতে হবে, কাজটা শেষ করতে হবে, যেটা আমাদের আগের সেন্টেন্সের অর্থ, যে ইউ মাস্ট ফিনিশ দ্য টাস্ক, তোমাকে অবশ্যই কাজটা শেষ করতে হবে। আর এমনভাবে নেগেটিভ করতে হবে অর্থের যাতে করে কি না হয়, পরিবর্তন না হয়। এই জন্য এইভাবে নেগেটিভ করা হয়েছে যে ইউ ক্যান নট বাট ফিনিশ দ্য ওয়ার্ক, যে তোমাকে কাজটি শেষ না করে পারবে না, অর্থাৎ তোমাকে শেষ করতেই হবে, এরকম কথা। তাহলে এখানে আমরা ক্যান নট বাটটা ইউজ করলাম। এখন ক্যান নট হেল্প দিয়ে কীভাবে হয় সেটা একটু দেখি। যখন আমরা এখানে দেখব যে উই মাস্ট রেসপেক্ট আওয়ার প্যারেন্টস, আমাদের অবশ্যই আমাদের পিতামাতাকে কি করা উচিত, সম্মান করা উচিত। এরকম যখন দেখব অবশ্যই এই সেন্টেন্সের ক্ষেত্রে অর্থাৎ এই মাস্টার ক্ষেত্রে আমরা যদি ক্যান নট বাট হেল্প অর্থাৎ ক্যান নট বাটটা ইউজ না করে যদি আমরা ক্যান নট হেল্প ইউজ করি, তখন আমি বলেছি যে পরবর্তী যে ভার্বটা থাকবে সেটার সাথে কি যুক্ত করা হবে, আইএনজিটা যোগ করে দিতে হবে। ঠিক আছে, এটাই আমাদের হচ্ছে রুলের নিয়মটা, এটাই আমাদের রুল, এটাই আমাদের নিয়ম। ঠিক আছে, তখন উই ক্যান নট হেল্প রেসপেক্টিং আওয়ার প্যারেন্টস, যে আমরা আমাদের বাবা মাকে সম্মান না করে থাকতে পারি না বা সম্মান না করে থাকতে পারবো না। তার মানে সম্মান না করে থাকতে না পারলে অবশ্যই তাদেরকে সম্মান করতে হবে, অর্থটা এমন না? হ্যাঁ, অবশ্যই অর্থটা এমন যে এমনভাবে নেগেটিভ করতে হবে অর্থের যাতে করে কি না হয়, পরিবর্তন না হয়। তাহলে আমরা উদাহরণের সাথে প্র্যাকটিক্যাল মানে প্রমাণটা দেখে ফেললাম রুলের সাথে। আরেকটা যদি সেন্টেন্স দেখি, যেমন দেখো ইউ মাস্ট হেল্প দ্য পুয়ার, তোমাকে অবশ্যই গরিবদের কি করতে হবে, সহযোগিতা করতে হবে। তাহলে এটা কীভাবে করবো, ইউ ক্যান নট বাট হেল্প দ্য পুয়ার। তাহলে এখানেও আমরা যেহেতু ক্যান নট বাট ইউজ করেছি সেই জন্য আমাদের পরবর্তী ভার্বের সাথে কি যুক্ত হয় নাই, আইএনজি যুক্ত হয় নাই। ঠিক আছে, বা যুক্ত করি নাই।
এখন কীভাবে হবে যে তুমি গরিবদের সাহায্য না করে পারবে না, গরিবদের সাহায্য না করে না পারলে অবশ্যই কী করতে হবে, তাদের সাহায্য করতেই হবে, এটাই আর কি। এখন আসো 3 নম্বর রুল। 3 নম্বর রুলে কি বলা আছে, এভরি অথবা এভরি ওয়ান অথবা এভরিবডি এরকম কোনো শব্দ দিয়ে যদি কোনো সেন্টেন্স আমরা দেখি, তাহলে এগুলোকে আমরা কীভাবে নেগেটিভ করব, কীভাবে অ্যাফার্মেটিভ থেকে নেগেটিভ করব। যেমন নেগেটিভ করতে হলে এভরি পরিবর্তে দেয়ার ইজ নো বসাতে হবে, আবার শেষে একটা বাট আছে, মানে ডট ডটের জায়গায় একটা ওয়ার্ড বসবে, ডট ডটের জায়গায় কি বসবে, একটা ওয়ার্ড বসবে। আর ওই ওয়ার্ডটা কি, ওই ওয়ার্ডটা হচ্ছে, অর্থাৎ এই যে আমরা এভরি ওয়ান অথবা এভরিবডি, এই ওয়ার্ডটা অতিরিক্ত যে ওয়ার্ডটা আছে সেটাই আমরা কী করবো, ডট ডটের জায়গায় বসাবো। চলো আমরা প্র্যাকটিক্যাল দেখি। এখন দেখো এখানে আবার আরেকটা রুলস বলছে যে দেয়ার ইজ নো বাটের পরে এভরি এর পরের শব্দটি বসে এবং বাট প্রদত্ত সেন্টেন্স বাকি অংশ বসে, অর্থাৎ বাটের পরে যে অংশটা থাকবে সেটাই কি হবে, বসিয়ে দিতে হবে, এটা বুঝাতে চাচ্ছে। তা আমরা সেটা অতিরিক্ত না বলে আমরা প্র্যাকটিক্যাল দেখি। যে কোনো সেন্টেন্সে আমি বলেছি যদি এভরিবডি থাকে, তাহলে এভরি এর পরিবর্তে দেয়ার ইজ কি বসবে, দেয়ার ইজ নো, এতটুকু পর্যন্ত বসবে, এতটুকু পর্যন্ত কি বলবে, কি করা হবে, বসানো হবে। এরপরে আছে ডট ডট, কি আছে, ডট, তার ডট ডটের জায়গায় কি বসেছে, এই যে বডি অংশটা বসে গেছে। এরপর আছে আবার বাট বসাতে হবে, এটা কিন্তু আমাদের রুলে আছে, তোমরা দেখেছ। তাহলে সেন্টেন্সটা এইভাবে যে দেয়ার ইজ নো ডট ডট বাট, এমন রুলটা। তা আমরা এখানে কি বসালাম, যে দেয়ার ইজ নো বডি বাট, এরপরে বাকি অংশ যেভাবে আছে আমরা সেভাবে কি করব, দেখে দেখে বসিয়ে দিব বাটের পরের অংশটা। লাভস আ কাইন্ড পারসন, যে এমন কোনো ব্যক্তি নেই যে মানুষকে ভালো না বেসে পারে না, ঠিক আছে। দেয়ার ইজ নো বডি বাট লাভস আ কাইন্ড পারসন, যে দয়ালু মানুষকে সবাই কি করে, ভালোবাসে। এভরিবডি লাভস আ কাইন্ড পারসন, যে দয়ালু মানুষকে সবাই কি করে, ভালোবাসে। এখন এমনভাবে নেগেটিভ করা হয়েছে যে দয়ালু মানুষকে সবাই ভালো না বেসে কি করে না, পারে না, ঠিক আছে, বা সবাই কি করে, ভালোবাসে। এখন এই সেন্টেন্সটা প্র্যাকটিক্যালে যখন আমরা উদাহরণটা দিলাম, প্র্যাকটিক্যালে আমরা 2 নাম্বারটাও করি, তাহলে আরও একটু ক্লিয়ার হয়ে যাবে। যেমন এখানে আছে যে শুধুমাত্র এভরি, এই এভরি শব্দটার শেষে ওয়ানও নেই, বডিও নেই, যে এভরি ওয়ান অথবা এভরিবডি এরকম কিছু নেই, শুধুমাত্র এভরি আছে। সেম রুলটা আমাদের সেম, যে এভরি স্টুডেন্ট অবিস দ্য টিচার, যে প্রত্যেক ছাত্রছাত্রী কি করা উচিত, টিচারদেরকে মান্য করা অবশ্যই কি মান্য করতে হবে। তো এখানে এটার পরিবর্তে কি বসবে বলছিলাম, যে দেয়ার ইজ নো, আর ডটের জায়গায় কি বসে, স্টুডেন্ট। তাহলে বাট, এরপর আবার বসছে কি, বাট, দেয়ার ইজ নো স্টুডেন্ট বাট অবিস দ্য টিচার, যে এমন কোনো ছাত্র নেই যে শিক্ষককে মানে না, এমন কোনো ছাত্র নেই যে শিক্ষককে কি করে না, মানে না, তার মানে শিক্ষককে অবশ্যই মানে, বিষয়টা এমন। আশা করি তোমরা এই রুলের সাথে প্র্যাকটিক্যাল প্রমাণ পেয়েছ। এরপরে 4 নম্বর রুল। 4 নম্বর রুলে কি বলা হয়েছে, কোনো সেন্টেন্সে যদি অ্যাজ সুন অ্যাজ থাকে, তাহলে ওই সেন্টেন্সটাকে নেগেটিভ করতে হলে কিভাবে করতে হবে সেটা আমরা একটু আগে রুলটা একটু পড়ি। যদি কোনো সেন্টেন্সে অ্যাজ সুন অ্যাজ থাকে, তাহলে তার জায়গায় নো সোনার হ্যাড বসিয়ে দিব। কি বসাবো, নো সোনার হ্যাড, ওকে, নো সোনার হ্যাডটা বসিয়ে দিব। এরপর বলা হচ্ছে যে সেন্টেন্সের কর্তা বসে, অর্থাৎ ওই সেন্টেন্সের কর্তাটা মানে সাবজেক্টটা বসবে, তারপর সে সেন্টেন্সের মূল ভার্বের ফার্স্ট পার্টিসিপল ফর্ম বসবে, এবং সেন্টেন্সটির বাকি অংশ বসে, এবং দেন বসে, তারপর দ্বিতীয় বাক্য বসে। এই যে কতগুলো কথা এখানে বলে ফেললো। প্রথম কথাটা আমাদেরকে মনে রাখলে হবে যে কোনো সেন্টেন্সে যদি অ্যাজ সুন অ্যাজ থাকে, তার পরিবর্তে কি বসে, নো সোনার হ্যাড। এতটুকু মনে আছে, আশা করি মনে আছে। অ্যাজ সুন অ্যাজ থাকলে নো সোনার হ্যাড, তারপরে এখানে বলছে কি
এটা তো প্রশ্নই আছে, মনে করো যে এটা আমাদের একটা প্রশ্ন, এটা প্রশ্ন। তারপর বলো যে কি সেন্টেন্সের সাবজেক্ট, তো সাবজেক্ট তো বসানো আছে, তো সাবজেক্ট অনুসারে সাবজেক্ট বসিয়ে দিলাম এই যে সাবজেক্ট। তারপরে কি আছে, এই যে ভার্বটা বসবে অর্থাৎ সেন্টেন্সের সাবজেক্টের পরে যে ভার্বটা বসবে এই ভার্বটা বললো যে তৃতীয় রূপটা অর্থাৎ V3 ফার্স্ট পার্টিসিপাল ফর্ম। V3 ফার্স্ট পার্টিসিপাল ভার্বের ফার্স্ট পার্টিসিপাল ফর্ম কোনটা, সেটা তোমরা যখন স্ট্রং ভার্ব উইক ভার্ব পড়বে তখন তোমরা ওখানে দেখবে যে ফার্স্ট পার্টিসিপাল ফর্ম কোনটা, অর্থাৎ 3 নম্বর যে রূপটা। যেমন গো, ওয়েন্ট, গন, এটা প্রথম রূপ, এটা দ্বিতীয় রূপ, এটা তৃতীয় রূপ। তো এটা হচ্ছে V1, এটা V2, এটা হচ্ছে V3। আশা করি ক্লিয়ার, মানে এটা একটা উদাহরণ দিয়ে দিলাম তোমাদেরকে 3 নম্বর ফর্ম কোনটা। তাহলে এটা 3 নম্বর ফর্ম বসলো। এরপরে বাকি অংশ বসলো। এরপরে কমার পরে এই যে কমা যেখানে আছে এই যে সেন্টেন্সটার মানে অর্থাৎ যেখানে অবজেক্টটার পরে মূল ভার্বটা বসলো, যে এন্টার্ড শব্দটা বসলো তৃতীয় রূপটা। এরপরে এই সেন্টেন্সের অবজেক্টটা কি, দ্য রুম। এই রুমের পরে একটা কমা আছে দেখতে পাচ্ছ, এই কমার জায়গায় একটা দেন বসিয়ে দিব। দেন বসিয়ে দেওয়ার পরে বাকি যা যা আছে আমরা তা দেখে দেখে লিখে ফেলব, আর কোনো কাজ নেই। তাহলে S1 S বসাতে হবে, S1 S এর পরিবর্তে নোশনার হেড বসাতে হবে। তারপরে যেটা আছে সেটা দেখে দেখে বসাবো এবং কমার পরিবর্তে দেন বসিয়ে দিব, আর বাকি যা আছে তা আবার দেখে দেখে বসাতে হবে। এটাই সংক্ষেপে এইভাবে মনে রাখলে হবে। তাহলে এখানে বলা হচ্ছে as soon as he entered the room the student stood up, যে যখনই সে ক্লাসে বা রুমে কক্ষে যখন কি করলো প্রবেশ করার সাথে সাথে as soon as খুব শীঘ্রই স্টুডেন্টরা কি করলো, দাঁড়িয়ে পড়লো, মানে খুব দ্রুততার সাথে দাঁড়িয়ে পড়লো। তো এটা আমরা টিচার হিসাবে বলতে পারি। তো এখানে আবার নিচে উত্তরটা কি হবে, যে as soon as এর পরিবর্তে যখন আমরা no sooner had ইউজ করবো, no sooner had he entered the room then the students stood up, যে ওই আমরা একটা কথা বলেন যে আমরা ঘরে ঢুকতে না ঢুকতেই কি ছাত্রছাত্রীরা দাঁড়িয়ে গেল। তো এটা কথাটা আমরা এইভাবে বলে যে শ্রেণীকক্ষে ঢুকতে না ঢুকতেই কি করলো টিচার, শ্রেণীকক্ষে ঢুকতে না ঢুকতেই স্টুডেন্টরা দাঁড়িয়ে গেল, এই কথাটা হচ্ছে এমন। তো এখানে হলো যে no sooner had he entered the room then, অর্থাৎ যখনই কি করলো টিচার রুমে প্রবেশ করলো তখনই, এই যে দেনের অর্থটা তখনই প্রকাশ পাচ্ছে, তখনই বাংলা তখনই প্রকাশ পাচ্ছে, তখনই ছাত্রছাত্রীরা কি করলো, দাঁড়িয়ে পড়লো। এইভাবে আমাদেরকে অ্যাফার্মেটিভ থেকে নেগেটিভ করতে হবে। আরেকটা উদাহরণ যদি দেখি আরও একটু ক্লিয়ার হবে, যেমন as soon as এর পরিবর্তে কি বসালাম, no sooner had, তারপরে দ্য বেল রিং, সাবজেক্ট আছে দ্য বেল বসালাম, রিং র্যাং, এটা হচ্ছে ভার্ব, এই ভার্বটা যেহেতু আছে তাহলে এই ভার্বটার প্রথম রূপ ফার্স্ট রূপ এখানে আছে, আমি এখানে দেখিয়ে দিচ্ছি। এটা হচ্ছে প্রথম রূপ রিং, এরপর হচ্ছে র্যাং, এরপর হচ্ছে রাং। তাহলে এটা যদি প্রথম রূপ হয় V1, এটাও যদি দ্বিতীয় রূপ হয় V2, তাহলে এটা হচ্ছে V3 অর্থাৎ তৃতীয় রূপ। তাহলে এখানে তৃতীয় রূপ কী হবে, রাং। একটু আগে যেটা দেখালাম সেটা হয়ে যাবে। সাবজেক্টটা কি, দ্য বেল, তাহলে বেলটার পরে কি আছে, ভার্ব আছে, তো ভার্বটা তৃতীয় রূপ হয়ে গেছে। আর এখানে কমা আছে, এই কমার পরিবর্তে দেন বসেছে, বাকি যেটা আছে সেটা আমরা দেখি বসিয়ে ফেললাম, হয়ে গেল সিম্পল হিসাব। ঠিক আছে, এভাবে আমরা করব। এরপরে রুল 5 বলা আছে যে অ্যাফার্মেটিভ সেন্টেন্সকে নেগেটিভ করার সময় উক্ত সেন্টেন্স এর অ্যাফার্মেটিভ শব্দটির নেগেটিভ রূপ বসাতে হবে এবং উক্ত নেগেটিভ এর পূর্বে নট বসাতে হয়, বাকি সব ঠিক থাকে। যেমন এখানে মূল কথাটা হচ্ছে এমনভাবে নেগেটিভ করতে হবে যাতে করে বাংলা অর্থের কি না হয়, পরিবর্তন না হয়, শুধুমাত্র
শব্দটার পরিবর্তন হবে, অর্থের কিন্তু পরিবর্তন হওয়া যাবে না। তো প্র্যাকটিক্যালি কীভাবে দেখি, যেমন দেখি এখানে আছে যে হি ইজ ব্রেভ, সে সাহসী, সে সাহসী, হি ইজ ব্রেভ। এখন কথাটা দেখো, উত্তরে কি করলাম, হি ইজ নট কাওয়ার্ড, হি ইজ নট কাওয়ার্ড। তার উত্তর বলা হচ্ছে যে সে কাপুরুষ নয়, সে কাপুরুষ নয়। তো সে যদি কাপুরুষ না হয় তাহলে সে কি, সে সাহসী। তার মানে এমনভাবে নেগেটিভ করা হয়েছে বাংলা অর্থ, মানে বাংলা অর্থের কি না হয়, মানে পরিবর্তন না হয়, শুধুমাত্র ইংরেজি শব্দের অর্থটা কি হবে, ইংরেজি শব্দটাই কি হবে, পরিবর্তন হবে। তার ভিতরে এখানে আছে ব্রেভ আর এখানে আছে কাওয়ার্ড। কাওয়ার্ড মানে কি, কাপুরুষ। তো কাপুরুষ শব্দটার আগে আবার নট বসিয়ে দেওয়া হয়েছে, যেটা আমাদের রুলে বলা আছে। এই যে এখানে নেগেটিভ শব্দটা পূর্বে একটা কি বসাতে হবে, নট বসাতে হবে। কিন্তু কাপুরুষ এটা একটা নেগেটিভ ওয়ার্ড, কাপুরুষ, ঠিক আছে। এই শব্দটার আগে, পূর্বে মানে আগে একটা নট বসিয়ে দিতে হবে। তার মানে সে কাপুরুষ নয়। তো কাপুরুষ না হলে কি, সে সাহসী, এরকম অর্থ। এইভাবে আমাদেরকে নেগেটিভ করতে হবে। এখন আসো আর একটা উদাহরণ দেখি। যেমন রাকিব ইজ অ্যান অনেস্ট বয়, রাকিব ইজ অ্যান অনেস্ট বয়, রাকিব একজন কি, সৎ ছেলে। এই কথাটার ভিতরে আগের রুল অনুযায়ী যদি আমরা করি, এইভাবে করতে হবে যে রাকিব ইজ নট আ ডিসঅনেস্ট বয়, রাকিব ইজ নট আ ডিসঅনেস্ট বয়, যে রাকিব কি নয়, অসৎ ছেলের নয়। তো অসৎ ছেলে যদি না হয় তাহলে রাকিব কেমন ছেলে, রাকিব সৎ ছেলে। কি ছেলে, সৎ ছেলে। তাহলে শব্দের পরিবর্তন হয়েছে, দেখেছো ইংরেজি শব্দের, এখানে হচ্ছে অনেস্ট, এখানে হচ্ছে ডিসঅনেস্ট, আর তার আগে কি আছে, নেগেটিভ নট শব্দটা আছে। এইভাবে। এরপরে 6 নম্বর রুল। 6 নম্বর রুলে আছে যে কোনো সেন্টেন্সে যদি অলওয়েজ থাকে, আর অলওয়েজ যুক্ত কোনো সেন্টেন্সকে যদি নেগেটিভ করতে হয়, তাহলে অলওয়েজ শব্দটার পরিবর্তে কি বসাবো, নেভার বসাবো। কি বসাবো, নেভার বসাবো। আর অ্যাফার্মেটিভ শব্দটি নেগেটিভ রূপ বসাতে হবে। ওই যে একটু আগে যে শব্দের যেরকম পরিবর্তন হলো, তদ্রূপ এখানে শব্দের পরিবর্তন হবে। আর শুধুমাত্র অলওয়েজ শব্দটা থাকলে তার পরিবর্তে নেভার বসাবো। দেখো, আর আমরা আগের সেন্টেন্সে বসালাম নট, এখানে বসাবো কি, নেভার। হি অলওয়েজ স্পিক্স দ্য ট্রুথ, হি অলওয়েজ স্পিক্স দ্য ট্রুথ, যে সে সর্বদাই কি করে, সত্য কথা বলে, সে সর্বদাই সত্য কথা বলে। এখন দেখো, আমরা নেগেটিভ যখন করলাম সেটা কি হলো, অলওয়েজের পরিবর্তে কি বসাবো, নেভার। হি নেভার, এখানে কি আছে, স্পিক্স। এটার অর্থটা যেটা, এটার অর্থটা প্রায় সেম, কিন্তু স্পিক মানে কথা বলা, আর টেল মানে বলা। স্পিক্স মানে কথা বলা, আর টেলস মানে বলা। এখানে দেখো টেল আ লাই, টেল আ লাই, মিথ্যা কথা। সে হি নেভার টেলস আ লাই, সে কখনো মিথ্যা কথা বলে না, সে কখনো মিথ্যা বলে না বা মিথ্যা কথা বলে না। এমনভাবে নেগেটিভ করতে হবে। তার মানে এই যে অ্যাফার্মেটিভ শব্দের কোনটা, এই যে অ্যাফার্মেটিভ শব্দটা স্পিক্স, এই অ্যাফার্মেটিভ শব্দটার নেগেটিভ রূপ। তো নেগেটিভ রূপ কোনটা, এই যে টেলস এ লাই, এটা নেগেটিভের ক্ষেত্রে ব্যবহার করা হয়, ঠিক আছে। হি নেভার টেলস এ লাই, সে কখনোই কি করে না, মিথ্যা বলে না। তো মিথ্যা যদি সে কখনো না বলে, তাহলে কি রকম বলে, সে অবশ্যই সে সবসময় সত্য কথা বলে। হি অলওয়েজ স্পিক্স দ্য ট্রুথ। ক্লিয়ার? এইভাবে আমাদেরকে করতে হবে। আরেকটা উদাহরণ দেখি, আর একটু ক্লিয়ার হয়ে যাবে। এখানে আছে 2 নম্বরে যে শি ওয়াজ অলওয়েজ অ্যাক্টিভ, সে সবসময় কি থাকে, মানে অ্যাক্টিভ ছিল, সক্রিয় ছিল, সে সবসময় সক্রিয় ছিল। এটা নেগেটিভ কীভাবে করবো, শি ওয়াজ নেভার লেজি, সে কখনোই অলস ছিল না, সে কখনোই অলস ছিল না। তো অলস যদি না থাকে তাহলে কি ছিল, অ্যাক্টিভ ছিল। এইভাবে তাহলে এই যে অলসের পরিবর্তে নেভার বসালাম, ক্লিয়ার, আর অ্যাক্টিভের পরিবর্তে লেজি বসালাম। তার মানে অর্থের কি হলো, পরিবর্তন হয়ে গেল, পাশাপাশি মানে শব্দের পরিবর্তন হয়ে গেল, কিন্তু বাংলা অর্থের বিষয়টা অ্যাকুরেট রয়ে গেল। এরপরে 7 নম্বর রুল। 7 নম্বর রুলে বলা হচ্ছে যে কোনো সেন্টেন্স যদি সুপারলেটিভ ডিগ্রিযুক্ত থাকে,
আর মানে কোনো সেন্টেন্স যদি সুপারলেটিভ ডিগ্রি কোনো শব্দ থাকে, সোজা কথা হচ্ছে এটা, ওই সেন্টেন্সটাকে যখন আমি অ্যাফার্মেটিভ থেকে নেগেটিভ করব তখন কীভাবে করব? তখন দেখো রুলটা আমাদেরকে একটু মনে রাখতে হবে, সেটা হচ্ছে শুরুতে এইভাবে থাকবে। যদি কোনো সুপারলেটিভ যুক্ত কোনো সেন্টেন্স থাকে, সুপারলেটিভ কীভাবে বুঝবে? যেমন আমি প্র্যাকটিক্যালি দেখিয়ে দিই। এখানে আছে যেমন বেস্ট, এটা হচ্ছে একটা সুপারলেটিভ ওয়ার্ড। এটা কীভাবে হলো, কোথা থেকে আসলো? যেমন গুড, বেটার, বেস্ট, এটা হচ্ছে পজিটিভ ডিগ্রি, এটা হচ্ছে কম্পারেটিভ ডিগ্রি, এটা হচ্ছে সুপারলেটিভ ডিগ্রি। তো এখানে আছে সুপারলেটিভ ডিগ্রি। আমাদের রুলে বলা আছে যে কোনো সুপারলেটিভ যুক্ত কোনো সেন্টেন্সকে, মানে সুপারলেটিভ যুক্ত ওয়ার্ড দেওয়া এরকম কোনো সেন্টেন্সকে যদি আমি নেগেটিভ করতে হয় তাহলে আমাদেরকে কি কি নিয়ম মনে রাখতে হবে সেটা আমরা এখানে দেখব। প্রথমে বললো যে নো আদার বসাতে হবে, তারপর সুপারলেটিভ এর পরের অংশ বসবে, তারপর হচ্ছে ভার্ব, তারপরে অ্যাজ, তারপরে সুপারলেটিভ ডিগ্রি এর পজিটিভ ফর্ম, আবার অ্যাজ, আবার সেন্টেন্সের সাবজেক্ট। আমি প্র্যাকটিক্যালি দেখিয়ে দিচ্ছি, তখন আরও ইজি লাগবে। মনে করো যে এটা একটা প্রশ্ন, এই অংশটা, হি ইজ দ্য বেস্ট প্লেয়ার ইন দ্য টিম, যে এই দলের, মানে সে হচ্ছে এই দলের সবচেয়ে ভালো খেলোয়াড়। এই দলের মধ্যে সবচেয়ে ভালো খেলোয়াড় হচ্ছে কে? সে। এখন এটাকে আমরা কি করব? নেগেটিভ করব। এখন আমাদের রুল অনুযায়ী যদি চিন্তা করি, এই সেন্টেন্সটার ভিতরে সুপারলেটিভ ওয়ার্ড কোনটা? বেস্ট। কিভাবে বুঝলাম? ওই যে আমাদের সুপারলেটিভ ওয়ার্ডগুলো যদি জানা থাকে, কম্পারেটিভ মানে ডিগ্রি সম্পর্কে যদি আমাদের ধারণা থাকে, তখন আমরা কি করব? এই বেস্টটা সুপারলেটিভের না কম্পারেটিভের না পজিটিভে আছে সেটা আমরা বলতে পারবো, অর্থাৎ ডিগ্রির কোন ফর্মে আছে সেটা আমরা বলতে পারবো। আর যখন বলতে পারবো তখন আমরা ইজিতে এটা করতে পারবো। তখন আমাদেরকে বলছে যে রুলে প্রথমে কি বসাতে হবে? নো আদার। তাহলে নো আদার বসালাম, তারপর বলছে সুপারলেটিভের পরের অংশ। তো সুপারলেটিভের পর অংশ কি? এখানে এটা সুপারলেটিভ ফর্ম এটা, তো এটা পর অংশ কি? এটা পর অংশটা কি? এটা পর অংশ হচ্ছে যে প্লেয়ার ইন দ্য টিম, এই সুপারলেটিভ পর অংশ। সুপারলেটিভ কোনটা? বেস্ট। এটার পর অংশ কি? প্লেয়ার ইন দ্য টিম। তো দেখো নো আদার পরে প্লেয়ার ইন দ্য টিম বসালাম। ওকে, এতটুকু বুঝলা? ওকে, এরপর দেখো তারপর হচ্ছে ভার্ব। ভার্ব আছে কি না? কোন ভার্ব? এই যে প্রশ্নের ভিতরে যে ভার্বটা আছে এই ভার্ব বসালাম। ওকে, এরপর হচ্ছে অ্যাজ, এই অ্যাজ আছে, অ্যাজ আছে কি না? অ্যাজ আছে। এরপর হচ্ছে এই যে সুপারলেটিভ ফর্ম কোনটা? এই যে এটা বেস্ট না? তো বেস্টের প্রথম রূপ কি? ওখানে বলছে দেখো তোমাদের রুলে দেখো সুপারলেটিভ ডিগ্রি এর, এই সুপারলেটিভ ডিগ্রি এর পজিটিভ ফর্ম। তো এখানে এটা যদি সুপারলেটিভ ডিগ্রি হয়, অর্থাৎ আমাদের প্রশ্নে যেটা আছে বেস্ট, এই সুপারলেটিভ ডিগ্রির পজিটিভ ফর্ম কি? গুড না? এই গুডটা বসালাম। এই গুড এটাকে অ্যাজ ডট ডট, অর্থাৎ অ্যাজ ডট ডট অ্যাজ, এই অংশের ভিতরে এখানে গুড বসিয়ে দিলাম। সিম্পল। মানে এই বিষয়টাকে রুলের ভিতর কত কঠিনভাবে লিখেছে, অথচ আমাদের কাছে ইজি লাগছে। আমি যখন বুঝিয়ে দিলাম আশা করি তোমাদের কাছে ইজি লাগছে যে অ্যাজ ডট ডট অ্যাজ এরকম যদি কোনো ফ্রেজ থাকে তখন মাঝখানে ডট ডট যেটা থাকবে এই জায়গায় কী বসবে? একটা অ্যাডজেক্টিভ বসবে। অ্যাডজেক্টিভ বলতে এই যে গুডটা একটা অ্যাডজেক্টিভ, এটা আবার অন্যদিকে কি? পজিটিভ ডিগ্রি। কি ডিগ্রি? পজিটিভ ডিগ্রি। তো তাহলে অ্যাজ গুড অ্যাজ, আবার শেষে বলছে কি? সেন্টেন্সের সাবজেক্ট বসান। এই সাবজেক্টটা কি? তোমাদের প্রশ্নের এই সেন্টেন্সটার সাবজেক্টটা কি? এ হি, এই হিটা শেষে বসে গেছে। ক্লিয়ার? সিম্পল হিসাব। অনেকের কাছে জটিল মনে হবে না, আমি যেভাবে দেখিয়ে দিয়েছি আশা করি তোমাদের কাছে খুব সহজ লাগবে। তাহলে হি ইজ দ্য বেস্ট প্লেয়ার ইন দ্য টিম, সে হচ্ছে এই দলের মধ্যে সবচেয়ে ভালো একজন খেলোয়াড়। তাহলে এটা কীভাবে নেগেটিভ করলাম? নো আদার প্লেয়ার ইন দ্য টিম ইজ অ্যাজ গুড অ্যাজ হি, যে কোনো একজন খেলোয়াড় নাই এই দলের ভিতরে তার চেয়ে বেশি ভালো, মানে তার চেয়ে ভালো কোনো একজন কি নেই, আর কোনো খেলোয়াড় নেই। কোথায়? এই দলের ভিতরে। এই কথাটা এখানে বলা হচ্ছে যে টিমে তার মতো ভালো খেলোয়াড় আর নেই, আর কেউ নেই। তো
এটা হচ্ছে আমাদের রুল অনুযায়ী নিয়ম। আরেকটা উদাহরণ দেখবে? আচ্ছা, দেখিয়ে দিচ্ছি। ইউ আর দ্য বেস্ট স্টুডেন্ট ইন দ্য ক্লাস, যে তুমি হচ্ছে এই ক্লাসের ভিতরে সবচেয়ে ভালো ছাত্র অথবা ছাত্রী। তো একই সিস্টেম করব, প্রথমে নো আদার বসাবো, তারপরে বললো যে সুপারলেটিভ যে ফর্মটা থাকবে তারপর অংশ বসানোর জন্য। তো তারপর অংশ কি, যে স্টুডেন্ট ইন দ্য ক্লাস, স্টুডেন্ট ইন দ্য ক্লাস বসালাম, তারপর বলছে যে বি বার বসানো, মানে ভার্ব বসানোর জন্য। ভার্ব কোনটা? এই যে আর আছে, এখানে কি আছে? আর আছে। তো এখানে বসালাম কি? ইজটা কেন বসালাম? এখানে ইউর সাথে আর হয়, ইউর সাথে কি হয়েছে? আর হয়েছে। তো এখানে কি ইউ আছে? এখানে কি আছে? যে সাবজেক্টে কি আছে? যেমন স্টুডেন্ট, স্টুডেন্ট মানে নো আদার স্টুডেন্ট ইন দ্য ক্লাস, যে অন্য কোনো এই ক্লাসের ভিতরে অন্য কোনো ছাত্র নেই। তার মানে এখানে থার্ড পারসন, অন্য কোনো ছাত্র নেই, মানে এই ক্লাসের ভিতরে, এই শ্রেণীর ভিতরে অন্য কোনো ছাত্র নেই। তো নেই এখানে কোনো একাধিক কোনো কিছু বোঝাচ্ছে না, আমরা সিঙ্গেল ধরলাম। আর সাবজেক্ট এখানে সিঙ্গেল বোঝাচ্ছে, স্টুডেন্ট ইন দ্য ক্লাস। স্টুডেন্ট বলতে একজন ছাত্রই বোঝায়। যদি আমি এই শুধু স্টুডেন্টটাই ধরি, স্টুডেন্ট বলতে একজন ছাত্র বোঝায়, এই জন্য আমরা এখানে ইজ বসালাম। সাবজেক্টও মানে সাবজেক্টটা যদি সিঙ্গুলার হয়, একজন হয়, তাহলে ভার্বটাও কি হবে? সিঙ্গুলার হবে। আচ্ছা, এরপর হলো এই যে একটা রুল দেখিয়ে দিলাম যে অ্যাজ ডট ডট অ্যাজ, অর্থাৎ এই যে সুপারলেটিভ ফর্মটা থাকবে বেস্ট, সুপারলেটিভ ফর্ম বেস্ট থাকুক অথবা সুপারলেটিভ ফর্মের অনেকগুলো ওয়ার্ড আছে, যেটাই থাকুক তার পজিটিভ ফর্ম বসবে, তার পজিটিভ ফর্ম। এখানে পজিটিভ ফর্মটা বসিয়ে দিলাম, অ্যাজ গুড অ্যাজ। তারপরে সাবজেক্টটা কি? ইউ, তো ইউটা বসিয়ে দিলাম, শেষ। এখন অর্থটা কি হলো? ক্লাসে তোমার মতো ভালো ছাত্র আর কেউ নেই। আশা করি ক্লিয়ার। এরপর আছে 8 নম্বর রুল। 8 নম্বর রুলে আছে যে কোনো সেন্টেন্সে যদি দেন এনি আদার অথবা দেন অল আদার এরকম কোনো যদি সেন্টেন্স থাকে, মানে এগুলো এই সমস্ত ফ্রেজ দিয়ে যদি কোনো সেন্টেন্স গঠিত হয়, তখন আমরা এগুলোকে নেগেটিভ করতে হলে কীভাবে করব? তো এখানে বলা আছে যে এগুলো হচ্ছে, আবার বলা হচ্ছে যে দেন এনি আদার অথবা দেন অল আদার যুক্ত কম্পারেটিভ ডিগ্রি। তার মানে এগুলো এক একটা কি? কম্পারেটিভ ডিগ্রি। এগুলো এক একটা কি? কম্পারেটিভ ডিগ্রি। এগুলোকে নেগেটিভ করতে হলে প্রথমে কি বসাতে হবে? নো আদার। কি বসাতে হবে? নো আদার। তারপরে এনি আদার অথবা অল আদার। ওই যে এখানে বসালাম এনি আদার, দেন এনি আদার অথবা দেন অল আদার। ওকে, এখন দেখো বলছে যে এনি আদার অথবা অল আদার দুইটার ভিতরে যে কোনো একটা, এর পরের অংশ বসে। এর পরের অংশ কি? যেমন প্র্যাকটিক্যাল সেন্টেন্সে দেখি, হি ইজ বেটার দ্যান এনি আদার বয় ইন দ্য ক্লাস। হি ইজ বেটার দ্যান এনি আদার বয় ইন দ্য ক্লাস। এই ক্লাসের ভিতরে যে কোনো ছেলে থেকে সে কি? মোটামুটি ভালো, শুধু ভালো নয়, মানে তার চেয়ে ভালো, এরকম বোঝাচ্ছে। সে এই শ্রেণীর ভিতরে অন্যান্য যে ছেলেগুলো রয়েছে ওই ছেলেগুলোর থেকে সে অনেকাংশে কি? ভালো। এরকম অর্থে আমরা কি করব? এই বেটার শব্দটা ইউজ করব। এটাকে বলে কম্পারেটিভ ডিগ্রি। এটাকে কি বলে? কম্পারেটিভ ডিগ্রি। একটু আগে দেখলাম গুড, বেটার, বেস্ট। এই যে তোমাদেরকে এখানে দেখালাম আগের উদাহরণে, এই দেখো গুড, বেটার, বেস্ট। এটা হচ্ছে গুড, এটা হচ্ছে বেটার, এটা হচ্ছে বেস্ট। তার মানে এটা হচ্ছে কম্পারেটিভ ডিগ্রি, এটা হচ্ছে পজিটিভ ডিগ্রি, এটা হচ্ছে সুপারলেটিভ ডিগ্রি। ক্লিয়ার? কম্পারেটিভ ডিগ্রি হচ্ছে কি? বেটার। তো এখানে আমাদের রুলে বলা হচ্ছে যে কম্পারেটিভ ডিগ্রি কোথায়? এতে রুলে বলা আছে কম্পারেটিভ ডিগ্রি। ঠিক আছে, কম্পারেটিভ ডিগ্রি যুক্ত কোনো সেন্টেন্সকে নেগেটিভ করতে হলে। তো এখন কিভাবে করব দেখো, এখানে আছে হি ইজ বেটার দ্যান এনি আদার বয় ইন দ্য ক্লাস। এটাকে কীভাবে করলাম? প্রথমে নো আদার বসানোর জন্য বলছে, নো আদার বসালাম, এই যে বসানোর জন্য বলছেন বসালাম। এরপর বলছে যে এরপর অংশ কি? কোনটা? অর্থাৎ নো আদার পরে হচ্ছে এনি আদার অথবা অল আদার, এই দুইটার ভিতরে একটা।
তো আমাদের প্রথম সেন্টেন্সে কোনটা আছে, এই যে এনি আদার, তার মানে এনি আদার কি করতে হবে, এর পর অংশ কোনটা, এনি আদারের পর অংশ এখানে বলা আছে এনি আদার অথবা অল আদার, এনি আদার অথবা অল আদারের পর অংশ। তো এনি আদার অথবা অল আদারের পর অংশ কি, এই যে বয় ইন দ্য ক্লাস এই অংশটা, তার মানে নো আদার বয় ইন দ্য ক্লাস বসালাম, ক্লিয়ার। এরপর হচ্ছে ভার্ব, এই যে বলা আছে এই ভার্ব, তো তাহলে প্রথম সেন্টেন্সের ভার্ব কি, ইজ, বসিয়ে দিলাম ইজ, আবার ওইটার মতো কোনটা, যে অ্যাজ ডট 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 আবার অ্যাজ। তো এখানে কি বসানোর জন্য বলছে যে সো অথবা অ্যাজ, তো আমরা অ্যাজটাই বসাই সবসময়, অ্যাজটাই বসাবো, সো বসানোর দরকার নেই। এখন দেখো ভার্বের পরে আবার বললো যে কি অ্যাজ ডট ডট অ্যাজ, তার মানে অ্যাজ বসালাম, তারপরে কম্পারেটিভ ডিগ্রি কোথায়, এই কম্পারেটিভ, এখানে কম্পারেটিভ ডিগ্রি বসানোর জন্য বলছে। তো কম্পারেটিভ ডিগ্রি কিসের, ইজ এ বেটার, তো ইয়াটাই কি তোমার কম্পারেটিভ ডিগ্রি পজিটিভ ফর্ম, এই কম্পারেটিভ ডিগ্রি পজিটিভ ফর্ম। তো কম্পারেটিভ ডিগ্রি কি আছে, বেটার আছে, তাহলে এটা পজিটিভ ফর্ম কি, এই যে এখানে দেখিয়ে দিচ্ছে আবার পজিটিভ ফর্ম কি, এটা যদি কম্পারেটিভ ফর্ম হয় তাহলে এটা পজিটিভ ফর্ম কি, এটা গুড, এই গুডটা বসিয়ে দিব, এটা গুড বসাবে, তাহলে এখানে কি হবে গুড, গুড বসালাম। তাহলে অ্যাজ গুড অ্যাজ, সাবজেক্ট বসানোর জন্য বলছে, সাবজেক্ট বসিয়ে দিলাম, শেষ। এখন অর্থটা কি হলো, ক্লাসে তার মতো ভালো ছেলে আর কেউ নেই, ক্লাসে তার মতো ভালো ছেলে আর কেউ নেই। প্রায় একই, প্রথম রুলের সাথে দ্বিতীয় রুল প্রায় একই, এটাও তো সেম, এটা তোমাদের বাড়ি কাজ দিলাম, এটা তোমরা নিজেরা বুঝে আমাকে করবে এরকম কোনো সেন্টেন্স, এটা আমি বুঝালাম না, যেহেতু একই সিস্টেম সেজন্য আমি বুঝালাম না, তোমরা নিজেরা কি করবে, এটা নিজেরা করবে, দেখি তোমরা পারো কি না। অর্থাৎ নিজেরা আমাকে বলবে এরকম কোনো সেন্টেন্স ইউজ করে, এটা তোমাদের প্রশ্ন, তো এরকম প্রশ্নটা তোমরা না দেখে তোমরা আমাদেরকে কমেন্টসে বলে দিবে। এরপর 9 নম্বর রুল, 9 নম্বর রুলে কি বলা আছে, যে দেন যুক্ত কোনো সেন্টেন্স, দেন কি যুক্ত, দেন যুক্ত কম্পারেটিভ ডিগ্রিকে নেগেটিভ করতে হলে প্রথমে দেনের শেষের অংশ প্রথমে বসে, দেনের শেষের অংশ। তাহলে প্রথমে আগে প্রশ্নটা দেখি, হি ইজ স্ট্রঙ্গার দেন ইউ, হি ইজ স্ট্রঙ্গার দেন ইউ, সে তার থেকে কি শক্তিশালী, সে তার থেকেও কি তার চেয়ে শক্তিশালী। এখন দেখো আমাদেরকে উত্তর কীভাবে করতে হবে, নেগেটিভ কীভাবে করতে হবে এই সেন্টেন্সটাকে, বললো যে দেনের শেষের অংশ প্রথমে বসে, তো দেনের শেষের অংশ কি, এই যে দেনের শেষের অংশ কি ইউ, তার মানে ইউটা প্রথমে বসানোর জন্য বলছে, প্রথমে বসালাম। এরপর ভার্বটা বলছে টেন্স ও পার্সন অনুযায়ী, তো ভার অর্থাৎ ইউর সাথে আর হয়, হি এর সাথে ইজ হয়, আই এর সাথে কি হয় এম হয়, এই কথাটা এখানে বোঝাতে চাচ্ছে। তো ইউর সাথে আর হয়, ঠিক আছে, তার মানে ভার্বটা বসালাম, এটা হচ্ছে বি ভার্ব। এরপর বললো যে নট বসানোর জন্য বলছে, নেগেটিভ করার জন্য, তাহলে নট বসালাম। এরপরে কি আছে, ওই যে একটু আগে বললাম সো অথবা এস, যে এটা এইভাবে বসাবো, যে এস ডট 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 এস, এটা একটা ফ্রেজ, এটাকে আমরা কি কাজ করে দেখো, বললো যে কম্পারেটিভ ডিগ্রির এর পজিটিভ ফর্ম, তো কম্পারেটিভ ডিগ্রি এখানে কি আছে, এটা হচ্ছে স্ট্রঙ্গার, এটা কি কম্পারেটিভ ডিগ্রি, এটা কি ডিগ্রি কম্পারেটিভ ডিগ্রি, এটার কি রূপ, বললো যে পজিটিভ রূপ, অর্থাৎ কম্পারেটিভ ডিগ্রির পজিটিভ রূপ বসানোর যে বলছে। তাহলে এই স্ট্রঙ্গারের পজিটিভ রূপ কি, অর্থাৎ স্ট্রঙ্গার যদি কম্পারেটিভ ডিগ্রি হয় তাহলে এই শব্দটার পজিটিভ রূপটা কি, পজিটিভ রূপটা হচ্ছে স্ট্রং, ঠিক আছে, মনে থাকবে, পজিটিভ রূপটা হচ্ছে স্ট্রং থেকে স্ট্রঙ্গার হয়েছে, কি হয়েছে স্ট্রঙ্গার হয়েছে। তাহলে ইউ আর নট, তাহলে এখানে কি হবে স্ট্রং, এখানে কি হবে স্ট্রং, তাহলে অ্যাজ স্ট্রং অ্যাজ, তাহলে এটা আমরা সংক্ষেপে মনে রাখবো। এরপর বলছে যে সেন্টেন্সের সাবজেক্ট, তো সেন্টেন্সের সাবজেক্ট কি হি, তাহলে হি বসিয়ে দিলাম, শেষ, সিম্পল হিসাব। একবার সুপারলেটিভ থেকে পজিটিভ করার জন্য বলছে,
আরেকবার কম্পারেটিভ থেকে পজিটিভ করার জন্য বলছে। সমস্যা কিসে? আমাদের রুল একটা মনে রাখলেই হয়ে যাবে, সিম্পল হিসাব। নিচেরটা একটু দেখিয়ে দিচ্ছি। আই এম টলার দেন ইউ, আমি তোমার চাইতে লম্বা। তাহলে উত্তর কী হবে? প্রথমে দেনের পরে যে সাবজেক্টটা আছে সে বসাতে হবে, তারপরে এটার সাথে সাবজেক্ট অনুযায়ী ভার বসাতে হবে, বসালাম। আর তারপরে নট বসাতে হবে, তারপরে অ্যাজ ডট অ্যাজ, অর্থাৎ এই যে টলার শব্দটা আছে কম্পারেটিভ ডিগ্রি, এটার পজিটিভ রূপ বসাতে হবে, এটার পজিটিভ রূপ বসাতে হবে। তো টলারের পজিটিভ রূপ কি? টল। টলারের এটা যদি কম্পারেটিভ ডিগ্রি হয় তাহলে এটার পজিটিভ ডিগ্রি কোনটা? টল। তাহলে অ্যাজ টল অ্যাজ, অ্যাজ টল অ্যাজ। আর সাবজেক্টটা কি? আই, আই বসিয়ে দিলাম শেষ। ইউ আর নট অ্যাজ টল অ্যাজ আই, তুমি আমার সাথে কি ন? লম্বা ন। এটা তাহলে আশা করি আমরা রুলগুলো পারবো। এরপরে 10 নম্বর রুল কি আছে? অ্যাজ ডট অ্যাজ যুক্ত পজিটিভ ডিগ্রিকে নেগেটিভ করতে হলে, অ্যাজ ডট অ্যাজ যুক্ত পজিটিভ ডিগ্রিকে নেগেটিভ করতে হলে কীভাবে করতে হবে? প্রথমে অ্যাজ এর পরিবর্তে নট লেস বসাতে হবে, অ্যাজ এর পরিবর্তে নট লেস, শেষ এর পরিবর্তে অর্থাৎ অ্যাজ এর পরিবর্তে দেন। প্রথম অ্যাজ যেটা থাকবে এর পরিবর্তে নট লেস, আবার শেষে যে অ্যাজটা থাকবে এই অ্যাজের পরিবর্তে দেন। ক্লিয়ার? তাহলে এখানে দুটো অ্যাজ, দুটো অ্যাজের দুটো কাজ। দেখো প্র্যাকটিক্যালি দেখি। হি ইজ অ্যাজ ওয়াইজ অ্যাজ হিজ ফাদার, সে তার বাবার মতো কি? জ্ঞানী। সে তার বাবার মতো জ্ঞানী। এখন উত্তর কীভাবে বলবো? প্রথমে আমাদেরকে বলছে হি ইজ, দেখে দেখে বসিয়ে ফেলবো। হি ইজ নেগেটিভ করার জন্য নট বসাতে হবে, এটা না। আমাদেরকে বলছে যে প্রথম অ্যাজ যেটা থাকবে এটার পরিবর্তে কি বসাতে হবে? নট লেস। ক্লিয়ার? হি ইজের পরে প্রথমে যে অ্যাজটা থাকবে সেটার পরিবর্তে কি বসাতে হবে? নট লেস। এরপর যে এটা থাকবে তোমার শব্দটা থাকবে অর্থাৎ পজিটিভ ডিগ্রি, এই পজিটিভ ডিগ্রিটা আবার বসিয়ে দিব। ক্লিয়ার? এরপরে আবার দ্বিতীয় অ্যাজ যেটা থাকবে এই যে এর শেষের অ্যাজ, অর্থাৎ অ্যাজ ডট 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 অ্যাজ, এটা হচ্ছে প্রথম অ্যাজ, এটা হচ্ছে শেষের অ্যাজ মানে দ্বিতীয় অ্যাজ। তো দ্বিতীয় অ্যাজের পরিবর্তে কি বসাবো? দেন। এই যে এখানে বসালো দেন। ক্লিয়ার? এরপর যা আছে তা আমরা দেখে দেখে বসিয়ে ফেলবো। সিম্পল একটা রুল, আশা করি তোমরা পারবে। তোমরা এটাও দেখে নাও, এটা তোমরা নিজেরা করবে। যেটা এখানে দেখা যাচ্ছে নিচেরটা সেটা তোমরা নিজেরা করো। এরপর আমরা 11 নম্বরে চলে যাচ্ছি। 11 নম্বর বলা হচ্ছে যে লেস ডট ডট দেন যুক্ত সেন্টেন্সকে নেগেটিভ করতে হলে লেসের জায়গা বসাবো নট অ্যাজ এবং দেনের জায়গা বসাবো অ্যাজ। ক্লিয়ার? আমি আবারও বলছি, লেস থাকলে লেসের জায়গায় কি বসাবো? নট অ্যাজ। আর দেন থাকলে দেনের জায়গায় বসাবো শুধু অ্যাজ। প্র্যাকটিক্যালি দেখি। দিস বুক ইজ লেস ইন্টারেস্টিং দেন দ্যাট ওয়ান, এই বইটা ওই বইটার চেয়ে কি? ওই বইটার চেয়ে কোনো অংশে কম নয়। এই বইটা ওই বইটার চাইতে কি কোনো অংশে কম নয় বা খুবই দারুণ, এরকম অর্থে আমরা এই সেন্টেন্সটা ব্যবহার করব। এখন এটা কীভাবে নেগেটিভ করতে হবে? রুল অনুযায়ী দিস বুক বসালাম, এরপরে ইজটা বসালাম মানে ভার্বটা। এরপর বললো যে লেস থাকলে লেসের পরিবর্তে নট অ্যাজ, তো নট অ্যাড বসালাম এই যে এখানে নট অ্যাজ। তারপর হচ্ছে যেটা আছে সেটা দেখে দেখে বসা ফেললাম ইন্টারেস্টিং, মানে যেটাই থাকুক সেটা বসিয়ে ফেলতে হবে। শুধু রুলে যেটা কাজ করার জন্য বলছে আমরা সেটাই করব। এরপর আছে দেন, দেনের পরিবর্তে কি বসানোর জন্য বলছে? এই যে দেনের পরিবর্তে অ্যাজ বসালাম। আর বাকি যা আছে তা আমরা দেখে দেখে বসিয়ে ফেললাম। ক্লিয়ার? পরেরটাও তোমরা করবে, ঠিক আছে? সিম্পল হিসাবগুলো। এরপর 12 নম্বর রুল। 12 নম্বর রুলে কি বলা আছে? টু অথবা টু যুক্ত সেন্টেন্সকে নেগেটিভ করতে হলে টু এর জায়গায় বসাবো সো এবং টু এর পরের অ্যাডজেক্টিভ অথবা অ্যাডভার্ব বসবে।
টু এর জায়গা অর্থাৎ টু এর পরিবর্তে কি বসাবো, সো এই শব্দটা বসাবো কিসের পরিবর্তে, টু এর পরিবর্তে। এরপরে টু এর পরের অংশ অর্থাৎ টু যেখানে থাকবে তার পরের অংশ কি আছে প্রশ্নে, পরের অংশ যদি অ্যাজেটিভ থাকে অ্যাজেটিভ বসাবো, যদি অ্যাডভার্ব থাকে অ্যাডভার্ব বসাবো, ঠিক আছে। তারপরে দ্যাট, তারপর পুনরায় ওই সেন্টেন্সের সাবজেক্ট, ঠিক আছে। তারপর টেন্স অনুযায়ী ক্যান নট অথবা কুড নট বসাতে হবে। এরপর শুধু টু, এই যে এখানে টু একটা রয়ে গেছে, এই টু এর পরের অংশ বসবে। এখন আসা প্র্যাকটিক্যাল দেখি। প্রথমে বসাতে হবে কি বলছে, প্রথমে হি বসানো, তারপরে তার সাথে বার বসাতে হবে, অর্থাৎ হি বসালাম বার বসালাম। তারপর টু এর পরিবর্তে কি বসানোর জন্য বলছে, সো, সো বসালাম। আবার বলছে যে কি টু এর পরের অংশ অর্থাৎ টু এর পরের অংশ কি, টু এর পরের অংশ বলতে টু এর পরের ওয়ার্ড অ্যাজেটিভও থাকতে পারে অ্যাডভার্বও থাকতে পারে। তো কি আছে, আছে কি উইক, কি আছে উইক আছে, তাহলে উইকটা বসালাম, উইকটা বসালাম। তারপরে কি বলছে, দ্যাট বসানোর জন্য বলছে, তাহলে দ্যাট বসালাম, ঠিক আছে। তারপর বলছে পুনরায় সাবজেক্ট, কোন সাবজেক্ট, ওই যে প্রথম সেন্টেন্সে যে সাবজেক্টটা আছে সেটাই, হিটা বসালাম, ওকে, হি বসালাম। তারপরে এটা অনুযায়ী অর্থাৎ হি এর সাথে ক্যান নট অথবা কুড নট, এই দুটোর ভিতরে যে কোনো একটা বসালেই হবে, ক্যান নট অথবা কুড নট। তাহলে তুমি ক্যান নট বসালেও পারো অথবা কুড নট বসালেও পারো। তাহলে আমি ক্যান নট বসালাম, নেগেটিভ অর্থে ক্যান নট বসালাম। বসানোর পরে টু এর পরের অংশ, টু এর পরের অংশ, তো এখানে যদি টু থাকে, এই যে টু, এই টু, আর আমাদের প্রশ্নেও আছে টু, টু আছে না, এই যে টু, টু এর পর অংশ কি ওয়াক, তাহলে ওয়াকটা বসিয়ে দিলাম, টু এর পর অংশ ওয়াকটা বসিয়ে দিলাম। ক্লিয়ার, আশা করি ক্লিয়ার। তাহলে হি ইজ টু উইক টু ওয়াক, সে মানে সে দুর্বল, মানে হাঁটতে সে দুর্বল, এটা বোঝাতে চাচ্ছে, সে অনেক দুর্বল। হি ইজ টু উইক টু ওয়াক, সে হাঁটতে অনেক দুর্বল, মানে সে হাঁটাই কি অনেক দুর্বল। তাহলে এটাকে আমি নেগেটিভ যদি বলি, হি ইজ সো উইক দ্যাট হি ক্যান নট ওয়াক, সে এতটাই দুর্বল যে সে হাঁটতে পারছে না, সে এতটাই দুর্বল যে সে হাঁটতে পারছে না, অর্থটা হচ্ছে এরকম। তাহলে এটা তোমরা নিজেরা করবে। এই 2 নম্বর প্রশ্নে যেটা আছে এটা প্রশ্ন, এটা তোমরা নেগেটিভ করবে, নেগেটিভ করে দেওয়া আছে, না দেখে তোমরা করবে, পরবর্তীতে যেটা করবে সেটা তো এটার সাথে কি করবে, মিলাবে, ঠিক আছে। এটা হচ্ছে তোমাদের এক্সারসাইজ। এরপরে 13 নম্বর রুল, এটাই তোমাদের সর্বশেষ রুল আজকের জন্য, অর্থাৎ অ্যাফার্মেটিভ থেকে নেগেটিভ করার জন্য আজকে এটা সর্বশেষ রুল। এন্ড যুক্ত কোনো সেন্টেন্সে যদি থাকে, আর এন্ডটা যদি দুটো ওয়ার্ড দিয়ে যুক্ত থাকে, এন্ড শব্দটা যদি দুটো ওয়ার্ড দিয়ে যুক্ত থাকে, তাহলে এটার পরিবর্তে নট অনলি ড্যাশ বাট অলসো, আমরা সংক্ষেপে বলি নট অনলি বাট অলসো, নট অনলি বাট অলসো। তো এটা কীভাবে কার্যকর হচ্ছে আমরা একটু প্র্যাকটিক্যালি দেখি, ঠিক আছে। এখানে তোমাদের সেন্টেন্স যেমন রয়েছে প্রশ্নে, হি ইজ অবিডিয়েন্ট অ্যান্ড জেন্টল, সে বাধ্যগত এবং ভদ্র, সে নমনীয় এবং ভদ্র, আমরা যেটাই বলি সে নমনীয় এবং ভদ্র। এই সেন্টেন্সটার ভিতরে দুটো ওয়ার্ডকে, একটা হচ্ছে জেন্টল আর একটা হচ্ছে অবিডিয়েন্ট, এই দুটো ওয়ার্ডকে কি দিয়ে যুক্ত করা হয়েছে, এন্ড দিয়ে। এই জন্য আমাদের রুলে বলা হয়েছে যে এন্ড দ্বারা যদি দুটো ওয়ার্ডকে কি করা হয়, যুক্ত করা হয়, এখানে টু ওয়ার্ড বলছে, ইফ জয়েন টু ওয়ার্ডস, যদি দুটো শব্দকে যুক্ত করা হয়, তার পরিবর্তে কি বসবে, নট অনলি বাট অলসো বসে। যেমন যেহেতু দুটো ওয়ার্ডকে যুক্ত করেছে এন্ড দিয়ে, তাহলে আমরা উত্তর লিখব হি ইজ, যেটা আছে এটা দেখে দেখে বসাবো। বসানোর পরে বলছে যে এন্ড দিয়ে যদি দুটো ওয়ার্ডকে যুক্ত করা হয়, তার পরিবর্তে নট অনলি বসাতে হবে। তারপর এই যে মাঝখানে ডট ডট দেওয়া আছে না, এই ডট ডটের জায়গায় কি বসাবো, ওই যে প্রথম শব্দটা, এন্ডের আগের শব্দটা কোথায় বসাবো,
ডট ডটে জায়গা বসাবো। ক্লিয়ার? এই ডট ডটের জায়গায় বসালাম অবিডিয়েন্ট। তারপর হচ্ছে বাট আছে না, বাট অলসো, এই বাট অলসোটা আমরা বসালাম। তারপর এন্ডের পরের শব্দটা, কোন শব্দটা? এন্ডের পরের শব্দটা। আশা করি ক্লিয়ার, আশা করি ক্লিয়ার। ডট ডটের জায়গায় সবসময় ভার্ব এন্ডের আগের শব্দটা বসাবে, এই যে এন্ডের আগের শব্দ এটা, আর শেষে বসাবে সবসময় এন্ডের পরের শব্দটা। ক্লিয়ার? মানে বাট অলসোর পরে শেষে শব্দ যেটা থাকবে সেটা বসিয়ে দিবে। ঠিক আছে? এখানেও একটু দেখিয়ে দিই। শি ইজ স্মার্ট অ্যান্ড হার্ড ওয়ার্কিং। সে মানে অনেক স্মার্ট, সে সুদর্শন এবং কঠোর পরিশ্রমী। সে সুদর্শন কিন্তু আবার মানে সে সুন্দরী কিন্তু আবার কঠোর পরিশ্রমীও, এটা বোঝাতে চাচ্ছে। এখানে বলা হচ্ছে শি ইজ নট অনলি স্মার্ট বাট অলসো হার্ড ওয়ার্কিং। সে শুধু পরিশ্রমী, মানে সে শুধু সুন্দরী নয়, সে কঠোর পরিশ্রমীও। এটা এখন দেখো, শি অর্থাৎ সাবজেক্ট ভার বসালাম, বসানোর পরে এই দুটো শব্দকে কি দিয়ে যুক্ত করা আছে? এন্ড দিয়ে। তাহলে আমি কি বলেছি? এন্ডের পরিবর্তে কি বসবে? প্রথমে নট অনলি, তারপর এন্ডের আগের শব্দটা কি? স্মার্ট বসালাম। তারপর রুল অনুযায়ী কোনটা বসাতে হবে? বাট অলসো। তারপরে এন্ডের পরের শব্দটা কি? হার্ড ওয়ার্কিং। শেষ, সিম্পল হিসাব। ঠিক আছে? তো এই যে আমরা রুলগুলো দিলাম, তোমরা এই রুলসগুলো দিয়ে কিছু সেন্টেন্স লিখে দাও, অর্থাৎ কমেন্টসে কিছু সেন্টেন্স তোমরা লিখে দিবে। আমরা এগুলো দেখব কার কোথায় ভুল হয়েছে। আর তোমরাও চাইলে আমাদের গ্রুপে জয়েন হয়ে আমাদের সাথে কি করতে পারো, অর্থাৎ তোমাদের যত প্রশ্ন আছে, যত জিজ্ঞাসা আছে, তোমরা আমাদের সাথে শেয়ার করতে পারো। ঠিক আছে? এতে করে তোমাদের কোথাও যদি কোনো সমস্যা থাকে আমরা সেটা কি করে দিব? সমাধান করে দিব। আর আশা করি তোমাদের পরীক্ষায় যে অ্যাফার্মেটিভ থেকে নেগেটিভ একটা অপশান আছে যে কোনো ক্লাসের, সেটা তোমাদের মানে ষষ্ঠ শ্রেণীর হোক, সপ্তম শ্রেণীর হোক, অথবা অষ্টম অথবা নবম অথবা দশম শ্রেণীর, আমি দেখেছি, যেহেতু আমি একটা স্কুলের সাথে আছি, আমি দেখেছি প্রত্যেকটা ক্লাসের সিলেবাসের ভিতরে ট্রান্সফরমেশন অফ সেন্টেন্স অথবা চেঞ্জিং সেন্টেন্স এই কথাটা লেখা আছে। এই কথাটার ভিতরে কোনো ক্লাসে অ্যাফার্মেটিভ থেকে নেগেটিভ, অথবা কোনো সেন্টেন্সে পজিটিভ থেকে নেগেটিভ, অথবা কোনো সেন্টেন্সে মানে কোনো ক্লাসে তোমার মানে নেগেটিভ থেকে ইন্টারগেটিভ নেগেটিভ, অথবা অ্যাফার্মেটিভ থেকে ইন্টারগেটিভ, এইভাবে করে লেখা আছে। তো যেভাবে থাকুক না কেন, তোমরা যদি এই রুলগুলো যদি জানো, আর পাশাপাশি যদি এখানে যেগুলো করালাম এগুলো যদি, এই রুলগুলো, সাধারণ রুলগুলো যদি তোমরা জানো, অবশ্যই তোমরা এই চ্যাপ্টারটা তোমরা কি করতে পারবে, অর্থাৎ এই 5 নাম্বার প্রশ্নের উত্তরটা তোমরা 100-এ 100 শেষ করতে পারবে। আর আমি যে এতক্ষণ পর্যন্ত তোমাদের ক্লাসটা নিলাম, কেমন হয়েছে অবশ্যই জানাবে কমেন্টসে। আর তোমরা কোন বিষয়ে ক্লাস চাও সেটাও অবশ্যই আমাকে জানাবে। আর প্লিজ তোমাদের কাছে একটাই চাওয়া, সেটা হচ্ছে চ্যানেলটা অবশ্যই কী করে দিবে? সাবস্ক্রাইব করে দিবে। ঠিক আছে? যাতে করে পরবর্তীতে আরও ভালো ভালো ক্লাস তোমাদেরকে উপহার দিতে পারি। আজকে এই পর্যন্তই। খোদা হাফেজ।